হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? চ্যাপ্টার 1 এর সিকিউ সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা কিন্তু আজকে শুধু সিকিউ সলভ করাবো না, আমি শুধু সিকিউ সলভ করব না, এসএসসি পরীক্ষায় যেই টাইপের সৃজনশীল আসুক তোমরা যাতে করতে পারো তার একটা সুন্দর লেকচার আমি রেডি করছি। তো এখানে দেখতে পাচ্ছ 4টা সৃজনশীল আমি করাবেন। 4টা সৃজনশীল থেকে মানে 4টা সৃজনশীল করলে এসএসসি পরীক্ষায় বলো বা তোমাদের স্কুলে যে কোনো পরীক্ষা হতে পারে, যাই আসুক না কেন তুমি করতে পারবা। ওকে, আর এইটা দেখো, এই 4টা সৃজনশীল করানোর আগে আমি তোমাদের এখানে বেসিক 3টা জিনিস শেখাবো: চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি। আমি কিন্তু আমার যেটা ফার্স্ট ভিডিও মানে এই চ্যাপ্টারের উপর, প্রথম চ্যাপ্টারের উপর ফার্স্ট ভিডিও না, সরি সেকেন্ড ভিডিওটা, ওটাতে কিন্তু আমি বেসিক সব অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি, যেমন ভার্নিয়ার ধ্রুবক, তারপর হচ্ছে স্ক্রু গজ, হ্যাঁ, তারপর চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, এগুলাও দিয়ে দিয়েছি। তাও আমি জাস্ট আর একবার সুন্দর করে 3টা টপিক বোঝাবো, তারপর আমি সৃজনশীলটা করানো শুরু করবো। ওকে, তোমরা যারা হচ্ছে 3টা অলরেডি জানো, একটু টেনে দেখতে পারো। আচ্ছা, তো শুরু করি চলো। আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমি যেটা নিয়ে আলোচনা করব, ত্রুটি। তো দেখো, আমরা কিন্তু মাঝে মাঝে সবসময় না, মানে অনেকদিন পর পর কিছু হয়তো মাপি যে এটা কতটুকু হবে বা এটা কত ইঞ্চি বা এটা কত সেন্টিমিটার, এরকম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ একটা সেন্টিমিটার স্কেল। সেন্টিমিটার স্কেল আমরা তো সবাই চিনি, রাইট? আমার এখানে একটা আছে, এটা যে এরকম টাইপের, ঠিক আছে? তো এই সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা ধরো একটা ছোট্ট একটা জিনিসের একদম ছোট্ট একটা জিনিসের দৈর্ঘ্য কত এটা মাপতে যাচ্ছি। এখন মাপলে তোমরা জানো যে সেন্টিমিটার স্কেল, এটা তো যেহেতু সেন্টিমিটার স্কেল, সেন্টিমিটার স্কেলে ছোট ছোট যে দাগগুলো থাকে ভেতরে, এই যে এই 0 থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটার, এত বড় কিন্তু হয় না। আমি জাস্ট তোমাদের যাতে দেখানোর জন্য এখানে আমি বড় করে রাখছি। আমি কিন্তু অলরেডি বলছি তোমাদের। তো এখানে পুরাটা 1 সেন্টিমিটার, অ্যান্ড ভেতরে এরকম দাগ থাকে, ভেতরের এক একটা এরকম ঘর 1 মিলিমিটার, 1 মিলিমিটার। ওকে, তো এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 10টা দাগ নিয়ে 1 সেন্টিমিটার হয়। এটা আমরা সবাই জানি যে 10 মিলিমিটার মানে 10টা ছোট ঘর নিয়ে হয় 1 সেন্টিমিটার, রাইট? এখন ধরো আমরা ছোট একটা জিনিসের দৈর্ঘ্য মাপতে চাচ্ছি, ধরো এটা দৈর্ঘ্য মাপতে চাচ্ছি, যে দেখো ব্লু কালার করা, এটা দৈর্ঘ্য মাপতে যে আমি যখন কাউন্ট করবো এটা কতটুকু হয়েছে, তখন আমি দেখবো কি এখানে ধরবো, এটাকে ধরে 1 2 3 4 5 6 7, এখানে তো 7, তাই না? আমরা বলবো এটা 7 হয়েছে, তাই না? এটা বলবো এটার দৈর্ঘ্য কত, আমরা বলবো 7। কিন্তু এটা কি আসলে 7 হয়েছে? তুমি একটু দেখো তো, এই যে এখানে 7 আছে, কিন্তু এটা দেখতেছি 7-এর থেকে একটু ছোট না? হ্যাঁ, ছোট না 7-এর থেকে? এর মানে এটা কিন্তু এক্স্যাক্টলি 7 না, কিন্তু আমরা 7 বলছি। এই যে ত্রুটি, আমরা একটু ভুল বলে থাকি, এটা আসলে ত্রুটি। তো এখন এই ত্রুটির চূড়ান্ত ত্রুটি নামে একটা কথা আছে, চূড়ান্ত ত্রুটি। তো এই চূড়ান্ত ত্রুটি বের করার একটা সূত্র আছে, যেটা হচ্ছে দেখো, চূড়ান্ত ত্রুটি বের করা হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমাপ করা মান। প্রকৃত মান মানে হচ্ছে এই বস্তুটার আসল যে মানটা, মানে আসল মানে প্রকৃত যে মানটা, যদি এটা দেওয়া থাকে, যে প্রশ্নে যে প্রকৃত মান, ধরো এটার 6.7 ধরলাম আমি প্রকৃত মান, আর আমি মাপছি হচ্ছে 7, তাহলে প্রকৃত মান হচ্ছে 6.7 মাইনাস আমি কত মাপছি, 7 না? 7। তাহলে এইটা এই দুজনের বিয়োগফল হবে। দেখো এখানে মডুলাস দিছে, মডুলাস কেন দিছে? যদি ভেতরে বিয়োগফলটা দেখো মাইনাস চলে আসতেছে, যদি মাইনাস আসে তাহলে আমরা মাইনাসটা মানে মডুলাস দেওয়ার কারণে মাইনাসটা চলে যাবে। তো এখন দেখো এটাকে মাইনাস যদি আমি করি, দেখো -0.3 আসে। এই যে মডুলাস দিলে, মডুলাসটা যখন উঠে যাবে তখন মাইনাসটা উঠে যাবে, এই যে এখানে তখন 0.3 হয়ে যাবে। এই যে দেখো, আমরা যদি কখনো প্রশ্নে দেওয়া থাকে যে প্রকৃত মান আবার পরিমাপ করা মান, আমি পরিমাপ করে পাইছি হচ্ছে 7, প্রকৃত মান এটা মানে এটার এক্সাক্ট মানটা এটা যদি দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো। ওকে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে তোমার এটা দেওয়া থাকবে না। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে তোমার একটা জিনিস দেখবা কিছু কিছু জায়গায় এই সূত্রটা এভাবে লেখা আছে, প্রকৃত মান মাইনাস পরিমাপ করা মান না লিখে লেখা আছে পরিমাপ করা মান মাইনাস প্রকৃত মান। দুইটা আসলে সেম জিনিস, বুঝছো? দুইটা সেম জিনিস, কারণ এখানে মডুলাস আছে, একই জিনিস দুইটা। আসলে তুমি এখানে চিন্তা করো, x মাইনাস ওয়াই মডুলাস, এটাও তুমি যে রেজাল্ট পাবা সমান y মাইনাস এক্স মডুলাস, সেম রেজাল্ট পাবা। দেখো তুমি x এর মান ধরো 5 আর y এর মান ধরো 7, x মাইনাস ওয়াই করো, তাহলে 5 মাইনাস 7
মডুলাস সমান, আবার এখানে y মাইনাস এক্স করো, y হচ্ছে 7, 7 মাইনাস 5, তাহলে দেখো এখানে দেখো আসতেছে হচ্ছে মাইনাস কত 2, আর এদিকে আসতেছে শুধু 2। এবার মডুলাসের জন্য কি হবে, দুইটাই আসলে 2, দুইটাই 2, 2 সমান 2। তো এই আসলে প্রকৃত মান মাইনাস পরিমাপ করা মানও হতে পারে, আবার পরিমাপ করা মান মাইনাস প্রকৃত মানও হতে পারে। এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যখন দেওয়া থাকবে তখন আমাদের চূড়ান্ত ত্রুটি বের করার সূত্র এটা, কিন্তু ধরো দেওয়া নেই। এবার দেখো আমরা এটার চূড়ান্ত ত্রুটিটা কিভাবে বের করব। এটা তো জাস্ট মান দেওয়া থাকবে, তখন আমরা এটা দিয়ে বের করব। কিন্তু যখন মান দেওয়া না থাকবে, ধরো এটার এই যে আমি যে মানে বস্তুটা মাপতেছি, এই বস্তুটার দৈর্ঘ্য আমি জানি, প্রকৃত মান আমি জানি না, হ্যাঁ এটা প্রকৃত মান আমি জানি না। যদি মান দেওয়া না থাকে তখন আমাদের চূড়ান্ত ত্রুটি কি হবে, এটা আমরা এখন একটু জানবো। দেখো খুবই সুন্দর, এটা খুবই মজার একটা জিনিস। ধরো এটা এখানে আমি 7 ধরছি, আমার পরিমাপ করা মান কত 7 না? হ্যাঁ, আমার পরিমাপ করা মান হচ্ছে 7, কিন্তু এটা খেয়াল করো 7 থেকে তো আমি দেখতে পাচ্ছি একটু ছোট, কম, 7 থেকে একটু ছোট। এর মানে আমার এটা 7 না হয়ে 6.9 হতে পারতো। যদি প্রকৃত মান 7 না হয়ে 6.9 হতো প্রকৃত মান, তাহলে আমার ত্রুটি কত হতো? বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে হয় হচ্ছে 0.1 আমার ত্রুটি হতো। ওকে, আমার ত্রুটি হতো। আচ্ছা, এবার 7 আমি যদি 7 না বলে আমি বলতাম যে 6.8 বলতাম, তখন আমার 0.2 হতো ত্রুটি। এবার ধরো এটার মানে প্রকৃত মান, যেটা প্রকৃত মান 7, আমি তো বলছি 7, আমার পরিমাণ করা মান 7, বাট মানে পরিমাপ করা মান 7, যদি এটার প্রকৃত মান হতো 6.7 তাহলে ত্রুটি আসতো 0.3। আবার সেম ভাবে যদি এটার প্রকৃত মান 6.6 হতো তাহলে আমার ত্রুটি আসতো 0.4। যদি 7 আমার পরিমাপ করা মান 7 ঠিক আছে, বাট যদি এটার প্রকৃত মান 6.5 আসতো তখন ত্রুটি হতো 0.5। এখন তোমরা বলবা কি কেন এটা 6.4ও তো আসতে পারতো? হ্যাঁ আসতে পারতো। এখন আমি তোমরা বলবো যে 6.4 আসলে 0.6 আসতো ত্রুটি, তো আসুক তো কি, কিন্তু একটা জিনিস দেখো, যদি এটার 6.4-এ চলে আসতো, আসলে আমরা যখন দেখতেছি যে এটার প্রকৃত মানটা 6.4 হতে পারতো আসলে, মানে এই যে এটা 7-এর কাছাকাছি না এসে আমরা এদিকে দেখতে পারতাম 6-এর কাছাকাছি। খেয়াল করো, এটা তো 5, আমি বুঝতেছি 5, এটা হচ্ছে 6, তখন দেখতাম যে 6 মিলিমিটারের কাছাকাছি চলে আসছে। তখন কি আমরা 6.4-কে 7 বলতাম নাকি 6 বলতাম? প্রকৃত মান যদি 6.4 হতো, বাট আমরা খালি চোখ দিয়ে যখন দেখতাম আমরা দেখতাম যে 6, আমরা 7-এ যাইতাম না, কারণ 6-এর কাছাকাছি চলে আসছে। তো এই জন্য আমরা এই পর্যন্ত আর যাব না, আমরা এইটুকু রাখবো, মানে আমরা যে 7 বলছি কিন্তু প্রকৃত মান এতটুকু হতে পারতো, আরো হতে পারতো। দেখবো আমরা সামনে। এখন আসো মেন মজার ব্যাপার, যেটা এখানে আমি ভুল, যদি 6.9 হতো প্রকৃত মান, আমার ত্রুটি হতো 0.1। সবচেয়ে বেশি ত্রুটি হতো কখন? যখন আমি 6.5 হতো আমার প্রকৃত মান, কিন্তু আমি বলছি 7, তখন আমার ত্রুটি হতো 0.5। সর্বোচ্চ যে ভুলটা আমি করতাম, সর্বোচ্চ যে আমার সর্বোচ্চ সম্ভাব্য ভুল 0.5, এটা হবে আমার ত্রুটি। ওকে, আচ্ছা, আমি কিন্তু এটার দৈর্ঘ্য বলছি কত? আমি বলছি 7 মিলিমিটার, তাই না? হ্যাঁ, 7 মিলিমিটার আমি বলছি, কিন্তু প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে দেখো কত, 6.5। যদি হতো প্রকৃত দৈর্ঘ্য যদি 6.5 হতো তাহলে আমার সর্বোচ্চ ত্রুটি হইতো, সবচেয়ে বেশি ভুল হইতো যেটা হচ্ছে 0.5, সর্বোচ্চ ত্রুটি হইতো না? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সর্বোচ্চ ত্রুটি মানে আমার সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিটাই হলো আমার চূড়ান্ত ত্রুটি। ওকে, তোমাদের এখন সৃজনশীল পাঠে অত কিছু জানা দরকার নেই, বাট আমি বলে ফেলছি অলরেডি অনেক কিছু। এই সর্বোচ্চ সম্ভাব্য যে ভুল হওয়ার সম্ভাবনা যেটা, এটাই আমার চূড়ান্ত ত্রুটি, যেটা হচ্ছে 0.5। তো আমার চূড়ান্ত ত্রুটি আমি যখন লেন্থটা বের করবো, এই যে এটার আসল যে মান, প্রকৃত মান ধরো আমি বের করতে চাচ্ছি, তখন আমি যদি এটার লেন্থটা বের করলে যে L = কি হবে, ধরো আমি বলছি হচ্ছে 7, পরিমাপ করা মান প্লাস মাইনাস চূড়ান্ত ত্রুটি। আমার চূড়ান্ত ত্রুটি আমি কত পাইছি? 0.5। এখন কথা হচ্ছে কেন প্লাস মাইনাস হবে? কেন প্লাস মাইনাস হবে? কারণ আছে। এই যে এবার এখানে একটু খেয়াল করো তো, এখানে যে আমি এই যে বস্তুটা রাখছিলাম, এই বস্তুটা তো 0-তে রাখার কথা ছিল আমার, এইখান থেকে মাপার কথা শুরু হয়েছিল, মানে এই 0 থেকে মাপবো আমি, কেন এদিকে আরো বেশি আসছে না এটা? তো এটা যদি আমি এক্স্যাক্টলি 0-তে নিতাম, দেখো তো
আমি যদি এই বস্তুটাকে এক্স্যাক্টলি 0-তে নিতাম তাহলে আমার এই বস্তুটা সামনের দিকে আরেকটু সরতো না? এই যে দেখো, এই বস্তুটা সামনের দিকে আরো একটু সরতো, এই যে এখানে আর একটু সরতো না? 7কে ক্রস করে ফেলছে না? এর মানে আমার ভুল হওয়ার সম্ভাবনা আসলে অলওয়েজ 1 মিলিমিটারের ভেতরে 0.5 হয়, প্লাস ভুল হওয়ার সম্ভাবনা হয় বেশি না হলে কম। 0.5 বেশি হবে না হলে কম হবে, বুঝছো? তাহলে আমার হয় এটার মান, মানে আমি যেটা ধরতেছি যে 7, এটা আমি এখনো বলবো 7, বাট এটা তো 7 এর বেশি আছে। কতটুকু বেশি থাকতে পারে? 0.5, হাইয়েস্ট গেলে 0.5 পর্যন্ত বেশি থাকতে পারে। কারণ যদি 0.6 পর্যন্ত চলে যায় তো তখন আমি 7 বলতাম না, তখন বলতাম 8। মেবি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো এত কিছু বোঝার দরকার নেই। যদি দেখো যে সেন্টিমিটারে কোনো কিছু দেওয়া আছে তাহলে ওটার চূড়ান্ত ত্রুটি হবে 0.5, মানে প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। সেন্টিমিটারে যদি দেওয়া থাকে, বাট আমরা এটা দেখো মিলিমিটারে করছি, তাহলে এটার চূড়ান্ত ত্রুটি হবে 0.5 মিলিমিটার। তাহলে সেন্টিমিটার যদি বলে তাহলে সেন্টিমিটার 0.5 সেন্টিমিটার ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। আর যদি মিলিমিটারে বলে 0.5 মিলিমিটার চূড়ান্ত ত্রুটি। শেষ। এটা অলওয়েজ মুখস্থ রাখবা, ওকে? তো জাস্ট আমরা তখন মানে আমরা যেটা পরিমাপ করছি ওইটার সাথে আমি প্লাস মাইনাস করে দিব 0.5, ওকে? তাহলে আমরা এটার দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব, ওকে? মানে শুধু দৈর্ঘ্য যে বললে ভুল হবে, এটার সম্ভাব্য দৈর্ঘ্য এটা হতে পারে 7.5। এই যে দেখো, যেমন এটার দৈর্ঘ্য হতে পারে হচ্ছে 7.5 অথবা 6.5 হতে পারে, ওকে? আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝছো। এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, এটা মুছে দেই একটু। এবার হচ্ছে আপেক্ষিক ত্রুটিটা দেখো। আপেক্ষিক ত্রুটি অনেক ইজি, অনেক। আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি আমি একটু লিখি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাণ করা মান। পরিমাণ করা মান, ওকে? আচ্ছা, তো এখন চূড়ান্ত ত্রুটি কত আমরা কিন্তু বের করছি, আমি বলছি কিন্তু সেন্টিমিটারে তুই যদি মাপো তাহলে সেন্টিমিটার নিবা, আর যদি মিলিমিটারে মাপো মিলিমিটারে নিবা। তো আমি মিলিমিটারে মাপছি, এখানে আমি হচ্ছে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5 মিলিমিটার নিব। আর কারণ হচ্ছে এখানে আমি দৈর্ঘ্যটা দেখতেছি যে 7, পরিমাণ করা মান আমার কত 7 দেখতেছি, চোখের আন্দাজে দেখতেছি এটা 7 হতে পারে, ওকে? তাহলে 7 হচ্ছে পরিমাণ করা মান। তাহলে চূড়ান্ত ত্রুটি আমি একটু বসাই 0.5 বাই পরিমাণ করা মান 7। এটা যা হবে অ্যান্সার সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির মান। খুবই ইজি। আমি একটু বের করি এটা কত আসে। 0.5 ভাগ হচ্ছে 7, তাহলে দেখো 0.0714 আরও আসছে। এটা হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটি পাইলাম। আচ্ছা, এবার শতকরা ত্রুটি আরও ইজি। জাস্ট আপেক্ষিক ত্রুটি তুমি যা পাবা, আপেক্ষিক ত্রুটির সাথে জাস্ট 100% গুণ দিয়ে দাও। 100 গুণ দিয়ে দাও, যা হবে ওটা। এই যে 100 গুণ দিয়ে দিলাম, 7 পয়েন্ট কত আসছে, 7.1428। এটা হচ্ছে শতকরা ত্রুটি, ওকে? শতকরা ত্রুটি, ওকে? মানে যা আপেক্ষিক ত্রুটি যা পাবো ওটার সাথে 100% গুণ করে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সিকিউ পার্টে চলে যাই। আমরা আর কোনো কথা বাড়াবো না, আমরা সিকিউ পার্টে চলে যাব। আচ্ছা, সিকিউ পার্টে আরো বেশি ইজি। এই ত্রুটি না, এই চূড়ান্ত ত্রুটি বের করার অনেক ইজি উপায় আছে। তোমাদের পার্সেন্টেজ ডিরেক্ট দেওয়া থাকে যে চূড়ান্ত ত্রুটি 4%, 5%। তোমরা জাস্ট ডিরেক্ট ক্যালকুলেটরে বসালে পাবা, ওকে? মুছে দেই। আচ্ছা, তো আমরা সবার প্রথমে যে সৃজনশীলটা করবো সেটা দিনাজপুর বোর্ড 2025। তো এটাতে দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য মাপতেছে। তো এখানে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট 9.96 সেন্টিমিটার। আমরা কিন্তু মানে তোমাদের বেসিকে আমিও বলছি যে প্রধান স্কেল পার্ট মানে হচ্ছে এম এর মান, রাইট? এম এর মান। প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে হচ্ছে কত পার্সেন্ট, আমি একটু পার্সেন্ট না, 9.96 সেন্টিমিটার। এবং ভার্নিয়ার সমপতন কিসের মান? ভির মান, ভি। এইচ পাওয়া গেল। যন্ত্রটির প্রধান স্কেলের, এখানে একটু খেয়াল করতে হবে, প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান।
ঠিক আছে, মানে প্রধান স্কেলের 19টা দাগ আর ভার্নিয়ার স্কেলের 20টা দাগের সমান সমান হয়েছে। ওকে, উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুটির প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেল 8 সেন্টিমিটার, মানে বস্তুটার প্রস্থ নির্ণয় করে সেটা পাওয়া গেছে হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, তারপর হচ্ছে পরিমাপে কত 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। আপেক্ষিক ত্রুটির কথাও বলছে, এত কিছু দরকার না। এখন আমাদের গতে কি বলছে দেখো, একটু খেয়াল করো। গতে বলছে যে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা কিন্তু জানি দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে এল সমান খুবই সহজ, এম প্লাস ভি ইন্টু ভিসি। এই সূত্র কিন্তু আমি তোমাদের শিখাইছি, যেটাতে এল হচ্ছে দৈর্ঘ্য, কোনো কিছু দৈর্ঘ্য মাপতে চাচ্ছ, সেই দৈর্ঘ্য সমান হবে হচ্ছে এম। এম মানে প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো একটা জিনিস খেয়াল করো তো, তোমাকে দৈর্ঘ্য বের করতে বলছে বস্তুটার। তো দৈর্ঘ্য বের করতে গেলে তোমাকে এম তুমি জানো অলরেডি, এখানে কি কি জানো, এম জানো, সেটা কত, এম এর মান, এম মানে হচ্ছে প্রধান স্কেল পার্ট। আমি একটু লিখে দেই এখানে, প্রধান স্কেল পার্ট জানো তুমি, প্রধান স্কেল পার্ট এম সমান হচ্ছে কত কত বলছে 9.96 সেন্টিমিটার, এটা জানো। এবার ভার্নিয়ার সমপাতনও জানো, ভির মান, ভার্নিয়ার সমপাতন, এটাকে বলে ভার্নিয়ার সমপাতন, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, সেটা কত, ভির মান হচ্ছে 8। এটার কোনো একক নাই। ভিসি কি তুমি জানো, দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক তুমি জানো না, এই ভার্নিয়ার ধ্রুবক তোমাকে আগে বের করতে হবে। ওকে, ভার্নিয়ার ধ্রুবক, আর এই ভার্নিয়ার ধ্রুবক তোমাকে আগে বের করে নিতে হবে, না হলে তো তুমি এল এর ভিতর বসাতে পারবা না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বের করা। তো খুবই সহজে আমরা বের করতে পারবো। দেখো এখানে একটা ক্লু দেওয়া আছে আমাদের এখানে বলছে যে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক আসলে কি জিনিস। আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের ঠিক কতটুকু ছোট, ওই পরিমাণটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, তাই না? এর মানে যে প্রধান স্কেলের ছোট এক ঘর আর ভার্নিয়ার স্কেলের ছোট এক ঘর, দুজনের বিয়োগফলটাই ভার্নিয়ার ধ্রুবক, রাইট? হ্যাঁ। তো এখানে একটা ক্লু দেওয়া আছে, দেখো প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। তাহলে আমি একটু লিখি, ভার্নিয়ার স্কেলের 20 দাগ, ভার্নিয়ার স্কেলের 20 দাগ সমান প্রধান স্কেলের 19 দাগ, কি তাই না? হ্যাঁ। এবার আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম, আমরা জানি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার, তাই না? হ্যাঁ। কিন্তু ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান আমরা জানি না। তো আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান বের করে আমরা 1 থেকে এটা মাইনাস করে দিলে যা পাবো সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের, আমি আবার একটু লিখি এখানে, ভার্নিয়ার স্কেলের 20 দাগ সমান প্রধান স্কেলের 19 দাগ মানে কত, 19 মিলিমিটার। ভালো করে বুঝো, প্রধান স্কেলের 19টা দাগ মানে 19 ঘর মানে 19 মিলিমিটার। ওকে, অতএব ভার্নিয়ার স্কেলের এক দাগ বা এক ভাগ যাই বলো, এক দাগ বা এক ভাগ সমান হচ্ছে 19 মিলিমিটার ভাগ হচ্ছে এই 20। তাহলে কত হয় এটা করলে, এক ঘরের মান 19 ভাগ 20, 0.95 এত মিলিমিটার। তাহলে আমরা দেখলাম যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 0.95 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার থেকে আমরা 0.9 মিলিমিটারটা বাদ দিয়ে দিলে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পাবো। তো এই কাজটা আমরা এই সাইডেই করব, সেটা হচ্ছে 1 মিলিমিটার, 1 থেকে মাইনাস করে দিব 0.95, তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পাচ্ছি। দেখো 1 মাইনাস 0.95, 0.05, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই যে দেখো আমরা ভার্নিয়ার ধ্রুবকের মানটা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট এখানে মানগুলো বসাই দিব। ওকে, আমরা একটু এখানে মানগুলো বসাই দিই। দেখো এল সমান পাবো হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে দেখো তো এম মানে কত, এম মানে হচ্ছে প্রধান স্কেল পার্ট। এম এর মান দেখো একটু খেয়াল করো, এখানে 9.96 সেন্টিমিটার আছে, বাট এখানে আমি দেখতেছি আমার এটাও মিলিমিটারে এটাও মিলিমিটারে।
তাহলে আমার এটা সেন্টিমিটার থেকে আমাকে মিলিমিটারে নিতে হবে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। 9.96 ইন্টু 10, 10 দিয়ে গুণ করলে এখানে আসে 99.6 মিলিমিটার। ক্লিয়ার? তাহলে আমরা এই মানটা এখন এখানে বসাই দিই। এম এর মান হচ্ছে 99.6 মিলিমিটার প্লাস ভি, ভি হচ্ছে কত, ভার্নিয়ার সমপতন 8 ইন্টু ভিসি, ভিসি কত, ভিসি হচ্ছে 0.05। তাহলে দেখো কত আসে, এটা 0.05 ইন্টু 8 ইন প্লাস হচ্ছে 99.6 100, দেখো 100 আসে। তাহলে এল এর মান আমরা কত পাইলাম, 100 মিলিমিটার। মিলিমিটার, এটাকে সেন্টিমিটার যদি নাও তাহলে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটারে চলে যাবে, 10 দিয়ে ভাগ করলে 10 আসে, 10 সেন্টিমিটার। তাহলে 100 মিলিমিটারও হতে পারে অথবা 10 সেন্টিমিটার, তোমার ইচ্ছা। ওকে, আশা করি এটা তুমি বুঝতে পারছো, খুবই ইজি এটা। মেন হচ্ছে ঘ নাম্বারটা। আচ্ছা, এখন ঘ নাম্বারটা খুব মন দিয়ে খেয়াল করতে হবে। জাস্ট এই একটা ঘ নাম্বার তুমি যদি করতে পারো, তুমি বাকি বোর্ডের যেটা দেখতেছো না, এটার প্রত্যেকটার ঘ তুমি করতে পারবা। হ্যাঁ, ঠিক শুনছো। সো এটা একদম মন দিয়ে দেখতে হবে। দেখো এখানে বলছে যে বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলছে, এর গ্রহণযোগ্যতা আবার যাচাই করতে বলছে। ওরা বলছে গ্রহণযোগ্যতা হচ্ছে, মানে ওরা বলছে আপেক্ষিক ত্রুটি 80%। এখন আমাকে বের করে দেখতে হবে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি আসলে 80% কি না, 8% কি না। যদি 8% হয় তাহলে ঠিক আছে, ওদের কথা ঠিক, ওকে। আর যদি 8% না হয় তাহলে ওদের কথা ঠিক নেই। তো আমরা এখন মেনলি বের করবো হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা বের করবো। তো আমি একদম স্টেপ বাই স্টেপ করবো, তোমরা জাস্ট মন দিয়ে খেয়াল করবা। ওকে, তো ফার্স্টে যেটা করবো আমি, দেখো স্টেপ 1 আমি কি করব, প্রথমে আমাদের পরিমাণকৃত যে মানটা আমরা জানি সেটা নিয়ে কাজ করব, আমরা সেটার ক্ষেত্রফলটা বের করব। কি বলছি, তো আমরা জানি যে দৈর্ঘ্য আমরা গতে পাইছি অলরেডি, কিন্তু গ হতে পাই। এটা কি ছিল, বস্তুটির দৈর্ঘ্য, তাই না, বস্তুটির দৈর্ঘ্য, গ হতে পাই বস্তুটির দৈর্ঘ্য 10 না, 10 সেন্টিমিটার পাইছিলাম আমরা। আচ্ছা, আর দেওয়া আছে বস্তুটির প্রস্থ, দেওয়া আছে বস্তুটির প্রস্থ, কত দেওয়া আছে প্রস্থ, এই যে খেয়াল করো কোথায় জানি দেওয়া ছিল, এই যে বস্তুটির প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেল 8 সেন্টিমিটার। এই যে 8 সেন্টিমিটার দেওয়া ছিল প্রস্থ, ঠিক আছে। তাহলে 8 সেন্টিমিটার প্রস্থ। তাহলে এখন এটা হচ্ছে আমার পরিমাপকৃত দৈর্ঘ্য, আমি বস্তুটির দৈর্ঘ্য পাইছিলাম এটা, আর প্রস্থ পাইছিলাম হচ্ছে 8 সেন্টিমিটার। এটা আমার পরিমাপকৃত দৈর্ঘ্য প্রস্থ। এবার পরিমাপকৃত ক্ষেত্রফল বের করব। কি বের করব, পরিমাপকৃত ক্ষেত্রফল, পরিমাপকৃত বা পরিমাপ করা ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 10 গুণ 8 মানে 80, একবার এদিকে লিখি 80 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমার পরিমাপ করা ক্ষেত্রফল। ফার্স্টে তুমি এই স্টেপটুকু কমপ্লিট করবা। এবার স্টেপ 2তে দেখো কি করবা, তুমি এই পরিমাপকৃত যখন তোমার বের করা শেষ হবে, এবার আমি বের করব এই যে যন্ত্রটা, এইটার মানে এই যে আমি যে মাপতেছি, আমার পরিমাপের ত্রুটিটা আমি বের করব। কি বের করব, পরিমাপের ত্রুটি বের করব আমি। তো এখানে দেখো আমাকে একটা জিনিস দেওয়া ছিল যে পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। কি ত্রুটি রয়েছে, 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। তাহলে আমাদের দেওয়া আছে কি, আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে 5%। এই যে 5%-এ তোমাকে দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি, ডিরেক্ট তুমি বের করতে পারবা। জাস্ট 5% মানে 5 ভাগ কত, 100, 5 ভাগ 100, 0.05 মানে হচ্ছে 0.05। এত পার্সেন্ট তোমার আপেক্ষিক ত্রুটি আছে, মানে 0.05 তোমার আপেক্ষিক ত্রুটি আছে। এখন সেকেন্ড স্টেপের মেন কাজ হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করা। কি বের করা, চূড়ান্ত ত্রুটি বের করা, যে আমার এই যে আমি মাপতেছি এটাতে আমার চূড়ান্ত ত্রুটিটা কত হচ্ছে আসলে, ভালো করে খেয়াল করবো। তারপর লাস্ট পর্যন্ত যখন যাবা, স্টেপগুলো ফলো করলে পানি লাগবে একদমই। তো আমার চূড়ান্ত ত্রুটি আমার বের করতে হবে। ওকে, তো চূড়ান্ত ত্রুটি বের করবো আমি, খেয়াল করো জাস্ট একটু।
চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি বের করার তো আমি কোনো সূত্র জানি না, জানি না। তো আমি একটা জিনিস জানি, আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র জানি। আবার কি জানি সেটা আমরা জানি যে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপ করা মান, রাইট। এখান থেকে আমরা চূড়ান্ত ত্রুটিটা বের করতে পারবো। আর গুণ করো, যে এদিকে চূড়ান্ত ত্রুটি নিয়ে আসো, চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি হবে হচ্ছে আপেক্ষিক ত্রুটি গুণ পরিমাপ করা মান। তাহলে আপেক্ষিক গুণ পরিমাপ করা মান। তাহলে দেখো আমরা চূড়ান্ত ত্রুটি এখন বের করবো। আচ্ছা, এখন আমার দৈর্ঘ্যে একটা চূড়ান্ত ত্রুটি বের করব। দৈর্ঘ্যে আমার চূড়ান্ত ত্রুটি কত হতে পারে, এবং প্রস্থেও হচ্ছে আমি চূড়ান্ত ত্রুটি বের করবো। তো প্রথমে আমি দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটিটা বের করবো। ওকে, তাহলে দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি, এখানে এটা চূড়ান্ত ত্রুটি, এখানে লিখি দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি। দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি সমান আপেক্ষিক ত্রুটি কত, 0.05 গুণ পরিমাপ করা মান কত, দৈর্ঘ্যের 10। তাহলে 0.5 আসে আমার চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রস্থের চূড়ান্ত ত্রুটি বের করবো। এটা তো দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি, এবার লিখো প্রস্থের চূড়ান্ত ত্রুটি সমান আপেক্ষিক ত্রুটি ইন্টু পরিমাপ করা মান। তো আপেক্ষিক ত্রুটি আমার এটা আসছে 0.05 ইন্টু পরিমাপ করা মান কত প্রস্থের, এই যে 8। তাহলে কত হবে, 0.40 হবে, মানে বা 0.05 ইন্টু 8, 0.4। ওকে, এত সেন্টিমিটার, তো সেন্টিমিটারে দেওয়া, হ্যাঁ সেন্টিমিটার। এই কাজটুকু আমরা আগে করে ফেলবো, এই স্টেপ 2টা ফলো করব। আচ্ছা, এবার স্টেপ 3-তে আসো। দেখো স্টেপ 3, এদিকে করি। স্টেপ 3-তে আমরা করব কি, বস্তুটার সম্ভাব্য দৈর্ঘ্য বের করব। কি বের করব, সম্ভাব্য দৈর্ঘ্য। কেন বের করব, দেখো এটা চূড়ান্ত, আমরা দেখছি দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি এত হতে পারে, আবার প্রস্থের চূড়ান্ত ত্রুটি এত হতে পারে। এখন আমরা দেখব যে দৈর্ঘ্য, মানে সম্ভাব্য দৈর্ঘ্য কি হতে পারে। দেখো বস্তুটির সম্ভাব্য দৈর্ঘ্য কি হতে পারে, সম্ভাব্য দৈর্ঘ্য কি হতে পারে বলো তো। এই যে দেখতেছো চূড়ান্ত ত্রুটি যেটা, আমরা যেটা মাপছি, আমরা দৈর্ঘ্য মাপছি 10, হ্যাঁ 10 মাপছি, প্লাস মাইনাস। আমি তোমাদের বলছিলাম না যে দৈর্ঘ্য মাপতে হলে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস চূড়ান্ত ত্রুটি কত, দেখো তো দৈর্ঘ্যের 0.5, তাহলে 0.5 হবে। তাহলে দেখো বস্তুটার সম্ভাব্য দৈর্ঘ্য হতে পারে, দুইটা হতে পারে, একটা হচ্ছে বৃহত্তম দৈর্ঘ্য হতে পারে হচ্ছে 10 প্লাস 0.5, মানে হচ্ছে 10.5। আর ক্ষুদ্রতম দৈর্ঘ্য হতে পারে 10 মাইনাস 0.5, মানে হচ্ছে 9.5। এই জিনিসটা বুঝছো, কিছুই করে নাই, আমি বস্তুটার সম্ভাব্য দৈর্ঘ্য বের করছি। যদি বস্তুটায় ত্রুটি থাকে, আমি যখন মাপতেছিলাম দৈর্ঘ্যটা, তখন তার ত্রুটি থাকতে পারে 0.5 সেন্টিমিটার, হ্যাঁ এত সেন্টিমিটার ত্রুটি থাকতে পারে। তো আমি জানি যে ত্রুটি প্লাস মাইনাস করতে হবে, আমি মাপছি হচ্ছে 10, বাট আমার ত্রুটি হচ্ছে 0.5, হয় প্লাস 0.5 হবে, না হলে মাইনাস 0.5 হবে। তো এটাই দেখো, বৃহত্তম যদি হয় প্লাস সেটটা নিয়েছি 10.5 আসছে দৈর্ঘ্যটা, আর ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা আসছে 9.5। তো এই সেম কেস আমি প্রস্থর বেলায় করব। তাহলে দেখো বস্তুটির সম্ভাব্য প্রস্থ হবে কি, দেখো প্রস্থ আমরা দেওয়া আছে কত, 8, এই যে 8 দেওয়া আছে, 8 প্লাস মাইনাস 0. কত এটার, দেখো তো প্রস্থের বেলায় ত্রুটি হচ্ছে 0.4। তাহলে বৃহত্তমটা হবে, বৃহত্তম প্রস্থ হবে 8 প্লাস 0.4, মানে 8.4। আর ক্ষুদ্রতম প্রস্থ হবে হচ্ছে 8 মাইনাস 0.4, মানে হচ্ছে 7.6। ক্লিয়ার? এত সেন্টিমিটার দিয়ে দাও সবগুলোতে। তাহলে আমরা যদি দৈর্ঘ্য পরিমাপ করি, তখন আমাদের হয় এটা হবে, না হলে এটা হবে। আবার প্রস্থ মাপলে হয় এটা হবে, না হলে এটা হবে। তো এবার ক্ষেত্রফলের বেলায় তো সেম হবে, একটা হচ্ছে বড় ক্ষেত্রফল হবে, একটা ছোট ক্ষেত্রফল হবে, তাই না? তাহলে এবার বস্তুটির সম্ভাব্য ক্ষেত্রফল বের করব। ওকে, এবার স্টেপ 4,
ক্ষেত্রফল কি কি হতে পারে? বস্তুটির সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল কি হতে পারে? বৃহত্তম ক্ষেত্রফল। তাহলে বৃহত্তম ক্ষেত্রফল হতে পারে, দেখো বৃহত্তম দৈর্ঘ্য আমি মাপছি যেটা হচ্ছে 10.5, 10.5 গুণ বৃহত্তম প্রস্থ কোনটা মাপছি, এই যে বৃহত্তম প্রস্থ এটা 8.4, 8.4, এই দুটো গুণ করলে যা হবে সেটা হচ্ছে বৃহত্তম ক্ষেত্রফল হবে। হ্যাঁ, তাহলে আমি একটু ক্ষেত্রফলটা বের করি। 10.5 ইন্টু 8.4, 88.2, 88.2, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ক্ষেত্রফল। আমি এটা মেপে পাবো সেন্টিমিটার স্কোয়ার। এবার বস্তুটির সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল কি হতে পারে? ক্ষুদ্রতম দৈর্ঘ্য গুণ ক্ষুদ্রতম প্রস্থ। ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে এটা 9.5 ইন্টু ক্ষুদ্রতম প্রস্থ কোনটা? ক্ষুদ্রতম প্রস্থ হচ্ছে এই যে এটা 7.6, এই দুটো গুণ করো কত আসে তাহলে? 9.5 গুণ 7.6, 72.2 আসে, 72.2, এত সেন্টিমিটার স্কোয়ার আসছে। আচ্ছা, এখন আমি দেখতেছি যে আমি ক্ষেত্রফল মাপলাম, আমি ক্ষেত্রফল মেপে পাচ্ছি হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু এই যে ত্রুটি আছে আমার, এই ত্রুটি দিয়ে যদি আমি মাপি, একটা আসতেছে হচ্ছে ক্ষেত্রফল এটা, আবার আরেকটা আসতেছে এটা, দুই রকম আসতেছে, একটা বড় একটা ছোট। মানে আমার সবচেয়ে বড় হতে পারে এত, আবার সবচেয়ে ক্ষুদ্রতম যে ক্ষেত্রফলটা হতে পারে এটা। ঠিক আছে, দুইটা ক্ষেত্রফল আসছে, মানে এদের ভেতরে ক্ষেত্রফলটা হবে, কিন্তু আমি বলছি এটা মানে আমার পরিমাণ করা ক্ষেত্রফল এটা। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি আছে না? অবশ্যই আছে, কারণ আমি মাপতেছি 80 সেন্টিমিটার স্কোয়ার, বাট ওদের আসছে 88.2 সেন্টিমিটার স্কোয়ার একবার, আবার 72.2 সেন্টিমিটার একবার। ত্রুটি দিয়ে যখন করা হয়েছে, যে চূড়ান্ত ত্রুটি দিয়ে করলে এটা আসতেছে, এর মানে ত্রুটি, আমার ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। তাহলে আমি এখন ক্ষেত্রফলের ত্রুটিটা বের করবো, একটু মুছে দেই। এই স্টেপগুলো একটু মনে রাখো। প্রথমে স্টেপ 1-এ কি করছি, 2-তে কি করছি, 3-তে কি করছি, 4-এ কি করছি। এবার স্টেপ 5-এ কি করব, খেয়াল করবো একদম মনোযোগ দিয়ে। স্টেপ 5-এ হচ্ছে আমরা ক্ষেত্রফলের ত্রুটি বের করব। ক্ষেত্রফলের ত্রুটি, তাহলে ক্ষেত্রফলের ত্রুটি কি কি হতে পারে? আমি আমার পরিমাপ করা মান হচ্ছে 80 মাইনাস প্রকৃত মান, ওদের কি আসছে, ওদের আসছে এটা কত, সেটা হচ্ছে 88.2, এটা আসছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে করি কত আসে দেখো তো, 80 মডুলাস দিতে হবে অবশ্যই, মাইনাস 88.2, 8.2, এই যে মাইনাস আসছিল কিন্তু মডুলাসের জন্য মাইনাসটা আমি নেই নাই। তাহলে আমার ক্ষেত্রফলের ত্রুটি এত সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার আরেকটা কত আসে, 80 মাইনাস হচ্ছে 72.2, এটাই কত আসে, 80 মাইনাস 72.2, 78 আসে, 78 সেন্টিমিটার স্কোয়ার। তো এখন দেখো ক্ষেত্রফলের ত্রুটি আসছে আমার দুইটা, একটা হচ্ছে 8.2 সেন্টিমিটার স্কোয়ার, একটা 7.8 সেন্টিমিটার স্কোয়ার, এটা ক্ষেত্রফলের ত্রুটি। কিন্তু আমাদের এখানে বলছে কি, দেখো একটু খেয়াল করো, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। এখন আমরা ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা বের করবো, সমস্যা নাই। কথা হচ্ছে আমরা চূড়ান্ত ত্রুটিটা আমরা কোনটা ধরবো? চূড়ান্ত ত্রুটি কি আমরা এটা ধরবো নাকি এটা ধরবো? আমি তোমাদের কি বলছিলাম যে তুমি অনেক বড় অন্যায় করছো, ধরো অনেকগুলো 6টা-7টা অন্যায় করছো, সব থেকে যে বেশি অন্যায় করছো এটার শাস্তি তুমি পাবা। এখানেও 2টা অন্যায় করছে, 2টার ভিতর সবচেয়ে বড় শাস্তির কি 8.2, এটা বেশি ভুল করছে। মানে আমি যদি 80 হচ্ছে আমার, মানে আমি বলছি 80, বাট মাপার পর দেখতেছি 88.2, সরি 88.2, এর মানে এখানে আমি বেশি ভুল করছি, 8.2 সেন্টিমিটার স্কোয়ার পরিমাণ ভুল করছি আমি, এর মানে এটাই হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। ওকে, তো ওই কথাটা একটু লিখতে হবে যে যেহেতু ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি এক নয়, অতএব বড় সম্ভাব্য, মানে সবচেয়ে বড় সম্ভাব্য ত্রুটিটাই হবে চূড়ান্ত ত্রুটি, এই জিনিসটা লিখে নিতে হবে। অতএব চূড়ান্ত ত্রুটি, শুধু চূড়ান্ত ত্রুটি না, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি সমান হবে হচ্ছে 8.2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, রাইট? হ্যাঁ, আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তো আমরা সূত্র জানি আপেক্ষিক ত্রুটির সূত্র কি? আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপ করা মান। তাহলে চূড়ান্ত ত্রুটি পাইছি আমরা 8.2, আর পরিমাপ করা মান
আমরা পরিমাপ করছিলাম কত বলো তো, ক্ষেত্রফলের ত্রুটিটি এই যে সরি ক্ষেত্রফলের পরিমাপ করছিলাম 80 ইন্টু 100% দিয়ে দেবো আমরা একবার, তাহলে আমরা একবার পাবো পার্সেন্টেন্সে। 8.2 ভাগ হচ্ছে 80 ইন্টু 100%, তাহলে আসে 10.25% আসে। তাহলে দেখো তো ওরা বলছে হচ্ছে আপেক্ষিক ত্রুটি 8%, কিন্তু আমরা দেখতেছি যে আপেক্ষিক ত্রুটি 10.25%। এর মানে কি গ্রহণযোগ্যতা পাইলো? গ্রহণযোগ্যতা হবে না, গ্রহণযোগ্যতা যাচাই করতে বলছে। এর মানে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি 8% হবে না, গ্রহণযোগ্য নয়। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এন্ড জাস্ট এই কয়টা স্টেপ ফলো করলে তোমরা এখন প্রত্যেকটা সৃজনশীল পারবে। আচ্ছা, এখন আমরা বরিশাল বোর্ড 2025 করব। তো দেখো এখানে বলছে যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনকাকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে হচ্ছে 7 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট। তো আচ্ছা, আর একটা কথা, তোমরা যারা হচ্ছে আমার বেসিক ক্লাসটা করোনি, এখানে কিন্তু এই স্লাইড ক্যালিপাস তারপর স্ক্রু গজ এটা কিন্তু খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখবা। ওকে, এটা না দেখে তোমরা যদি এটা বুঝতে চাও তোমাদের কাছে মনে হবে যে অনেক কঠিন। হ্যাঁ, বাট তোমরা যারা অনেকে আসো না, জাস্ট সূত্র জাস্ট বসাই করে দিতে চাও, তাদের জন্য ঠিক আছে, ওকে দেখো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে বলছে যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনকাকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে 7 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট মানে হচ্ছে এম এর মান, কিসের মান? এম এর মান। এবং প্রকৃত পার্ট হচ্ছে 7.05 সেন্টিমিটার। প্রকৃত পার্ট পাওয়া গেছে মানে তুমি যেটা মেপে পাইছো, ধরো তুমি মাপছিলা, তুমি ওটা পাইছিলা 7.05, এটা হচ্ছে তোমার পরিমাপ করা মান। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক পাইছো, ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি হচ্ছে 0.02 মিলিমিটার। দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি, এখানে একটা জিনিস দেখো, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি যদি দেখো ত্রুটি পার্সেন্টে আছে, এটার মানে এটা আপেক্ষিক ত্রুটির মান দেওয়া আছে। ওকে, কিসের মান? আপেক্ষিক ত্রুটির মান। এই যে দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 4%, এটা আসলে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে। ওকে, আমাদের এখন গ নাম্বারে যা চাইছে, গতে বলছে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তো ভার্নিয়ার সমপাতন আমাদের কি কি দেওয়া আছে এখানে দেখো, দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট পাইছিলাম হচ্ছে 7 সেন্টিমিটার। ঘনকাকৃতি যে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করছিলাম, প্রধান স্কেল পার্ট এম এর মান যেটা পাইলাম হচ্ছে, আমি লিখি প্রধান স্কেল পার্ট মানে হচ্ছে এম সমান কত পাচ্ছি? 7 সেন্টিমিটার। আচ্ছা, এবার প্রকৃত পার্ট আমার জানার দরকার নেই, এটা আমাদের এখনের বিষয় না। ভার্নিয়ার ধ্রুবক জানি আমরা ভিসি। ওকে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান হচ্ছে 0.02। আচ্ছা, 0.02 মিলিমিটার। দেখো একটা মিলিমিটার একটা সেন্টিমিটার রাখা যাবে না, দুইটাই হয়, মিলিমিটার নিতে হবে না হলে সেন্টিমিটার নিতে হবে। তো আমি এটাকে সেন্টিমিটার নিই। আমি দেখো 0.02কে আমি যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে সেন্টিমিটারে চলে যাবে। কত হয় এটা? আরেকটা জিরো জাস্ট বাড়বে, তাও করতেছি, দেখছো ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হলে এরকম হয়। বুঝতেছি যে আরেকটা জিরো বাড়বে, বাট তাও কেন জানি আবার করতেছি, মানে আমরা 0.002 মিলিমিটার। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, প্রকৃত পার্ট দেওয়া আছে কত? 7.05। প্রকৃত পার্ট মানে আমরা যেটা মাপছি সেটা, যেটা হচ্ছে এল এর মান। এল সমান কত পাইছি? হচ্ছে 7.05। আচ্ছা, এখন আমরা জানি, দেখো আমরা কি জানি এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। কি এটা জানো না? মানে এল মানে হচ্ছে দৈর্ঘ্যটা, যে বস্তুটা মাপতেছো সেটার দৈর্ঘ্য সমান প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার সমপাতন গুণ ভিসি। তো আমাদের কিন্তু ভার্নিয়ার সমপাতন বের করতে বলছে। ভার্নিয়ার সমপাতন মানে কি বের করতে বলছে? শুধু ভিটা বের করতে বলছে। তাহলে ভিটা জাস্ট এখানে ভিটাকে এই সাইডে নিয়ে আসো আর সবাইকে ওই সাইডে পাঠিয়ে দাও। তাহলে দেখো এখানে ভিটাকে এই পাশে আনো, পুরোটাকে এখানে আনো, নাহলে এটাকে জাস্ট রাখো, এমকে এই পাশে দিয়ে দাও। তাহলে ভি ইন্টু ভিসি সমান এল মাইনাস এম। অতএব ভি সমান হচ্ছে এল মাইনাস এম বাই ভিসি। তাহলে মানটা বসায় দাও। এল মানে কত? এল মানে হচ্ছে 7.05। এল মাইনাস এম কত? এম মানে হচ্ছে 7 ভাগ হচ্ছে ভিসি কত? 0.002 সেন্টিমিটার। এখানে মিলিমিটার লিখছি কেন আমি আবার? সেন্টিমিটার, সরি। আচ্ছা, এখানে ক্যালকুলেট করো কত পাওয়া যাবে। 7.05
-7, আচ্ছা দ্যাট ইজ 25। দেখো 25 আসছে। ওকে, তাহলে ভার্নিয়ার সমপতনের মান কত আসছে? ভার্নিয়ার সমপতন ভি সমান আসছে 25। আমরা জানি যে ভার্নিয়ার সমপতনের কোনো একক নাই, ইনোসেন্ট। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো, এটা খুবই ইজি। মেন তো হচ্ছে ঘ নাম্বার, মেন কি ঘ নাম্বার মেইন। ঘতে বসে ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে। তো আমরা এটা কিন্তু স্টেপ বাই স্টেপ করবো। আমি আগেও বলছি যে দিনাজপুর বোর্ড 25 করার সময় যে স্টেপ বাই স্টেপ করবো। ওকে, তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো স্টেপ 1-এ কি করবো আমরা? আমাদের মেন আমরা যেটা মাপছি সেটা নিয়ে কাজ করব। সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা এখানে দেখো আমরা আমাদের পরিমাণ করা মান কত, আমাদের বলছে যে ঘনকটির আয়তন নির্ণয় করো। তো আমরা একটা ঘনক আঁকি। দাঁড়াও একটু ওয়েট, একটা ঘনক আঁকি এখানে। এই যে দেখো আমি ঘনক এঁকে ফেলছি অলরেডি। এইটা দেখতেছো একটা ঘনক, ঘরের মতোই দেখতে না? তো এই ঘনকটার আয়তন বের করতে বলছে। তো আয়তন, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্য এ, প্রস্থ, এটা ধরো প্রস্থ এ, উচ্চতাও এ। ঘনকের তো সব সাইড সেম হয়, রাইট? হ্যাঁ, তো এটার আয়তন বের করতে বলছে। তো আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে এ কিউব না? হ্যাঁ, তো আমাদের এ কিউবের আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে এটা বের করতে বলছে। মানে এই আয়তন মাপতে আমাদের কত শতাংশ ত্রুটি হতে পারে এটা বের করতে বলছে। খুব মনোযোগ দিয়ে শোনো, দেখো এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেটা মাপছি ওটা লিখবো। আমরা কি মাপছি দেখো তো? আমরা প্রধান পার্ট, এই যে আমাদের পরিমাপকৃত মান হচ্ছে 7.05। আমি লিখি যে পরিমাপকৃত ঘনকের ধার মানে কি? ধার মানে কোনো টাকা ধার করা না। ধার মানে হচ্ছে এটার একটা বাহুর দৈর্ঘ্য। তোমরা নিশ্চয়ই জানো যে এটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধার বলে এটাকে। যারা না জানো তারা হচ্ছে জেনে নাও যে এটাকে ধার বলে, একটা বাহুর দৈর্ঘ্য ধার। পরিমাপকৃত ঘনকের ধার কত? 7.05 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার ঘনকের আয়তন কি হবে তাহলে? অতএব ঘনকের আয়তন হবে, পরিমাপ করা আয়তন বের করতে 7.05, এটার কিউব। এই যে এই কিউব আয়তন, এই কিউব, হ্যাঁ এটার কিউব হবে। এটার কিউব বলে কত আসে? ক্যালকুলেটর কই? 7.05 হোল কিউব। এই যে দেখো কত আসছে? 350.402625। পুরোটা রেখে দিই, এত সেন্টিমিটার কিউব আসছে। ওকে, সমস্যা নেই। এখন এটা পরিমাপকৃত, এটা স্টেপ 1, 1 নম্বরে এটা করবো। এবার 2 নম্বরে কি করবা? 2 নম্বরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। আমি আগেও বলছি চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা কিভাবে বের করবো? এখানে এই যে এখানে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি দেওয়া আছে। দৈর্ঘ্য পরিমাপের কিসের ত্রুটি? এটা আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে। তো আমরা একটু সাইডে করে ফেলি। যে এখানে দেখো দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি কত দেওয়া আছে? 4%। তাহলে আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে 4%। 4% মানে 0.04। আচ্ছা, এখন আমরা এটা তো আপেক্ষিক ত্রুটি, তাহলে আমরা চূড়ান্ত ত্রুটিটাও বের করতে পারবো। তাহলে আমরা জানি আপেক্ষিক ত্রুটি, তাহলে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপ করা মান, রাইট? হ্যাঁ, পরিমাপ করা মান। তাহলে এখান থেকে চূড়ান্ত ত্রুটিটা আমরা বের করতে পারতেছি। অতএব চূড়ান্ত ত্রুটি কি হবে? এই দুটা গুণ হবে, আপেক্ষিক ত্রুটি গুণ পরিমাপ করা মান, এই আর গুণ করে দাও। অতএব আপেক্ষিক ত্রুটি গুণ পরিমাপ করা মান, রাইট? হ্যাঁ, তাহলে আপেক্ষিক ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটি 0.04 গুণ পরিমাপ করা মান হচ্ছে 7.05 গুণ করো, জাস্ট গুণ করো।
04 ইন্টু 7.05, 0.282 আসছে চূড়ান্ত ত্রুটি। এই যে আমরা চূড়ান্ত ত্রুটি পেয়ে গেলাম, এটা প্লাস অথবা মাইনাস চূড়ান্ত ত্রুটি আমরা জানি। হ্যাঁ, তো আমরা একটু লিখে রাখি এটা, এত আমি একটু মুছে দিচ্ছি, এত কিছু তোমরা বের করে নেবা। ওকে, তাহলে আমি চূড়ান্ত ত্রুটি পাইলাম এটা 0.282। তাহলে আমি একটু লিখে রাখি চূড়ান্ত ত্রুটি পাইলাম, তাহলে একটু লিখি চূড়ান্ত ত্রুটি সমান প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস পরে আমরা চূড়ান্ত ত্রুটি পাইছি 0.282। এখন 3 নম্বর স্টেপে হচ্ছে ঘনকের সম্ভাব্য ধারের দৈর্ঘ্য, মানে এই ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য কি কি হতে পারে সেটা সম্ভাব্য, ওই যে আগের মতো। তাহলে কি কি হতে পারে চূড়ান্ত, দেখো এখন ঘনকের সম্ভাব্য মানে বাহুর দৈর্ঘ্য কি কি হতে পারে, ঘনকের সম্ভাব্য বাহুর দৈর্ঘ্য কি হতে পারে বলতো? কি বলছিলাম আমি, কোনো কিছু দৈর্ঘ্য মাপতে হলে আমাদের পরিমাণ করা মান যেটা পাইছি, মানে পরিমাণ করা মান কত পাইছি 7.05 প্লাস মাইনাস হচ্ছে ত্রুটিটা হবে চূড়ান্ত ত্রুটি যেটা হচ্ছে 0.282। তাহলে দেখো আমাদের ঘনকের সম্ভাব্য বাহুর দৈর্ঘ্য হতে পারে 7.05 যেটা আমরা পরিমাপ করছি, সেটা প্লাস মাইনাস ত্রুটিটা চূড়ান্ত ত্রুটিটা, তাই না? আমরা জানি। হ্যাঁ, তাহলে এখন এটা এখান থেকে দেখো দুইটা মান আসতে পারে, একটা হচ্ছে বৃহত্তম মান, একটা ক্ষুদ্রতম মান, তাই না? বৃহত্তম মান কত, বৃহত্তম কত আসবে দেখো, বৃহত্তম বা সর্বোচ্চ লিখতে পারো, সর্বোচ্চ লিখি, সর্বোচ্চ দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে দেখো প্লাস করতে হবে 7.05 প্লাস হচ্ছে 0.282, দুইটা যোগ করো কত আসে 7.05 প্লাস 0.282, 7.332 আসছে সর্বোচ্চ দৈর্ঘ্য। এবার সর্বনিম্ন দৈর্ঘ্য কত আসতে পারে, সর্বনিম্ন দৈর্ঘ্য মাইনাস হবে এখানে 7.05 মাইনাস হচ্ছে 0.282। ওকে, তাহলে 7.05 মাইনাস 0.282 তাহলে আসে 6.768। এই যে দেখো সর্বোচ্চ আমার এই ধারের দৈর্ঘ্য দুইটা হতে পারে, একটা হচ্ছে এটা হতে পারে অথবা এটা হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা ঘনকের সম্ভাব্য বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি যে এটার দৈর্ঘ্য সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে এত, আবার সর্বনিম্ন হতে পারে এটা, মানে এটার ভেতরে কোনো একটা হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ঘনকের মানে সম্ভাব্য আয়তনটা বের করবো। ওকে, সম্ভাব্য আয়তন আমরা এখন এই সাইডটা মুছে দেই, এটা মুছে দেই আমি। এখানে পড়ি ঘনকটির সম্ভাব্য আয়তন একটা হচ্ছে বৃহত্তম বা সর্বোচ্চ আয়তন কি হতে পারে, সর্বোচ্চটা নিয়ে হবে, সর্বোচ্চ মানটা নিয়ে, যেটা হচ্ছে এটা 7.332, এটার উপরে কিউব দিতে হবে, তাহলে এটার হচ্ছে সর্বোচ্চ আয়তন পাবো আমরা, রাইট? হ্যাঁ, তাহলে আমি যদি লিখি 7.332 হোল কিউব, তাহলে দেখো আমরা সর্বোচ্চ আয়তন পাবো হচ্ছে 394.155 এত সেন্টিমিটার কিউব। ওকে, এবার সর্বনিম্ন আয়তন কত পাবো, সর্বনিম্ন আয়তন পাবো হচ্ছে যে সর্বনিম্ন মান যেটা 6.768 এটার কিউব হবে, বুঝতে পেরেছো? তাহলে 6.768 6.768 হ্যাঁ, এটার হোল কিউব। কি করলাম, 6 পয়েন্ট আবার করি 6 পয়েন্ট, এটার হোল কিউব, এই যে এটা আসছে 310.0138 অনেক বড় মান আসছে, আমরা জাস্ট অল্প কটা নিলেও হবে, আবার বেশি করে রাখতেছি যাতে মাইনাস করতে হবে, তো তাই। তাহলে আমাদের সর্বোচ্চ আয়তন আমরা যদি আমাদের ত্রুটি যদি এটা হয়, আমাদের চূড়ান্ত ত্রুটি যদি এটা হয়, তাহলে এই ত্রুটির জন্য আমাদের সর্বোচ্চ আয়তন হতে পারে এটা অথবা সর্বনিম্ন হতে পারে এটা, এটার ভেতরে কিছু একটা হবে। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে আয়তনের ত্রুটিটা বের করব। এই যে এখানে কিন্তু আমরা যে ত্রুটিটা বের করছি চূড়ান্ত ত্রুটি, এটা হচ্ছে
দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটিটা বের করছিলাম। দৈর্ঘ্যে, এটা কিসের? দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি। এখন আমরা বের করব আয়তন পরিমাপে চূড়ান্ত ত্রুটি। আমাকে কিন্তু আয়তন পরিমাপে কত ত্রুটি হয়েছে এটা বের করতে বলছিল। তাহলে এখন আমি লিখব আয়তন পরিমাপে ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি। দেখো তো, প্রথমে দেখো আমরা প্রথমে হচ্ছে আমরা আয়তনের যে ঘনকের আয়তন মাপছিলাম এইটা। তাহলে এটা থেকে প্রথমে আমি সর্বোচ্চ আয়তন যেটা পাইছি ওটা বিয়োগ করে দিব। দেখো 350.402625 মাইনাস হচ্ছে সর্বোচ্চ আয়তন কি সেটা 394.155। এটা বিয়োগ করলে কত পাচ্ছি দেখি। সর্বোচ্চ যেটা 350.402625 মাইনাস 394.1551। এই যে দেখো এখানে মাইনাস 43.75 আসছে। তো মাইনাসটা আমরা নিব না, কারণ মডুলাসের জন্য মাইনাসটা চলে যাবে। আমরা ডিরেক্ট লিখবো হচ্ছে 43.75224, আর লাগবে না। আচ্ছা, এটা একটা আয়তন পরিমাপের ত্রুটি হবে। আর যদি সর্বনিম্ন মানটা নিয়ে করি তাহলে কোনটা হবে দেখো। তাহলে আমরা আমাদের পরিমাপ করা মান হচ্ছে এটা, আর ঘনকের আয়তন, তাই না? 350.402625 মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান হতে পারে এটা, সেটা কি 310.0138168। তাহলে দেখো তো আমাদের এটা করলে কত আসে। 350.402625 মাইনাস 310.0138168। এই যে দেখো আমাদের এটা আসছে হচ্ছে 40.388 এটা আসছে। এখন আমাদের বের করতে বলছে আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি আছে। তো আমাদের ত্রুটি দুইটা ত্রুটি হতে পারে। একটা হচ্ছে 43 এত ত্রুটি হতে পারে, অথবা এত ত্রুটি হতে পারে। কিন্তু আমরা কোন ত্রুটিটা নিব? আমি বলছি না যে তুমি অনেকগুলো পাপ করছো, তো তুমি এখানে পাপ করছো দুইটা। হাইয়েস্ট পাপ, সবচেয়ে ত্রুটি কোনটাই বেশি হয়েছে? তুমি বলছিলা ঘনকের আয়তন এইটা, কিন্তু আমরা দেখলাম যে হতে পারে এটা হতে পারে, অথবা এটা হতে পারে। তো এটার থেকে সর্বোচ্চ যে অন্যায়টা হবে সেটা তুমি বেছে নিবে। সেটা কোনটা? সর্বোচ্চ ভুল হচ্ছে আমার 43 এটা। তাহলে এটাই হবে চূড়ান্ত ত্রুটি। ওকে, তাহলে আমার এটা কি হবে? তাহলে এটাই হবে আমার চূড়ান্ত ত্রুটি। ওকে, তাহলে আমরা এখন চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি। অতএব আমি লিখবো অতএব চূড়ান্ত ত্রুটি কোনটা হবে? চূড়ান্ত ত্রুটি সমান হবে হচ্ছে 43.7524, কারণ এটা বেশি বড়, এই জন্য এটা হবে। তাহলে এখান থেকে আপেক্ষিক ত্রুটি আমরা বের করতে পারবো না। হ্যাঁ, তাহলে আমি একটু মুছে দেই, তাহলে দেখো আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করতে পারবো এখান থেকে। তাহলে দেখো আপেক্ষিক ত্রুটি আমরা জানি অলরেডি। আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান। তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি পাইছি হচ্ছে 43.7524 ভাগ পরিমাপ করা মান আমরা কত পাইছিলাম? এই যে এটা দেখো, এই যে এটা পাইছিলাম, তাই না? হ্যাঁ, 350.402625 ইন্টু 100% দিয়ে দিব। তাহলে আমাদের শতকরা ত্রুটিটা বের হয়ে যাবে। ওকে, এটা আমরা করে 100% দিয়ে দিব। তাহলে আমাদের শতকরা ত্রুটিটা বের হয়ে যাবে 43.7524 ভাগ হচ্ছে 350.402625। তাহলে যেটা হচ্ছে 0.1248 এত পার্সেন্ট। আচ্ছা, ইন্টু 100%। আচ্ছা, এত পাইছো, এটার সাথে তুমি যদি 100% গুণ করো 0.1248 ইন্টু 100%, তাহলে এটা শতকরা ত্রুটি পাইবে। আমাদের কিন্তু শতাংশ বলছে, এই যে শতকরাটাই বের করতে বলছে। তো ইন্টু 100, তাহলে 12.486 এত পার্সেন্ট। অবশ্যই পার্সেন্ট দিতে হবে। তাহলে আমাদের শতকরা ত্রুটি কত হবে? এটা হচ্ছে শতকরা ত্রুটি। তো আশা করি ঘনকের এই ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা কিছুই না, ফার্স্ট স্টেপে আমরা পরিমাপ করা সব কিছু বের করবো, মানে আমরা যেটা পরিমাপ করছি। সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করব। থার্ড স্টেপে আমরা হচ্ছে ওই চূড়ান্ত ত্রুটির উপর ভিত্তি করে আমরা দৈর্ঘ্য কি মাপবো সেটা বের করবো, মানে সম্ভাব্য দৈর্ঘ্যগুলো মাপবো।
যেমন আবার সম্ভাব্য দৈর্ঘ্য মাপার পর সম্ভাব্য আয়তন বের করব। আবার এই যে দেখো, যেমন দুইটা আয়তন হতে পারতো, একটা হচ্ছে সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন, একটা প্লাসের জন্য যেটা হয়েছিল সেটা, একটা মাইনাসের জন্য যেটা হয়েছিল সেটা। তারপর নর্মালি হচ্ছে আয়তন পরিমাপের ত্রুটি আমার কতটুকু হয়েছে। আমি মাপছি এটা, দেখো প্রথমে আমি যেটা মাপছিলাম এটা 350 পয়েন্ট, এটা কিন্তু সর্বোচ্চ আয়তনে দেখতেছি এত পার্সেন্ট আমি ভুল করতে পারি, ওটা মাইনাস করে দেবো, আমি ত্রুটিটা পেয়ে যাব। এখান থেকে সর্বোচ্চ বড় যে ত্রুটিটা ওটা আমি নিব চূড়ান্ত ত্রুটি, তারপর নেওয়ার পর আপেক্ষিক ত্রুটি বের করব, তারপর হচ্ছে শতকরা ত্রুটি। একটু স্টেপগুলো বড় আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে করো ক্লাসটা, ইনশাল্লাহ পেয়ে যাও। আমি এরপর আরেকটা করাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 করব। এখানে দেখো কি বলছে যে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.05 সেন্টিমিটার। আচ্ছা, আর আমাদের দেওয়া আছে প্রধান, আচ্ছা, সমান পুরুত্বের ঘন আকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভেতরের দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে L1 ও L2, মানে একটা ঘন আকৃতির, একটা কি ছিল ঘনাকৃতি মানে হচ্ছে স্কোয়ারের মতো, কিন্তু ওটা ঘনক তো তোমরা চিনো, ওটার মতো দেখতে। তার বাইরের দৈর্ঘ্য দেওয়া আছে L1 আর ভেতরের দৈর্ঘ্য হচ্ছে L2। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে, মানে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল এত মিলিমিটার, আর ভেতরে যে L2 হচ্ছে ভেতরে একটা, মনে রাখবা L2 পাওয়া গেল 6 মিলিমিটার। ভার্নিয়ার সমপাতন পাওয়া গেল হচ্ছে L1 এর জন্য 9, L2 এর জন্য 6। গতে আমাদের বলছে স্লাইড ক্যালিপার্সটি ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে নির্ণয় করো। মানে এখানে কোশ্চেন করছে ভার্নিয়ার স্কেলের কত দাগ বা কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, এটা বের করতে বলছে আমাদের। একদম মন দিয়ে খেয়াল করো, গতে বলছে যে স্লাইড, এই যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, এটা বলছে। নর্মালি কিন্তু ভার্নিয়ার স্কেলের যদি 19টা দাগ থাকে, মানে সরি, প্রধান স্কেলে যদি 20 ভাগ হয় বা ভার্নিয়ার স্কেলের 19 ভাগের সমান হয়ে যায় আসলে নর্মালি, ওটা তো না, আমাদের মানে একদম প্রমাণ করে বের করতে হবে এটা। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা জিনিস জানি, দেখো আমরা একটা জিনিস জানি, সেটা কি জানি, ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারি, ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা জানি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সমান, সরি, মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এখন আমরা এটা কেন বের করতেছি, কারণ আছে, দেখো আমাদের মেইনলি বের করতে হবে হচ্ছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হয়, এটা বের করতে হবে। তো আমরা এটা কেন করব, কারণ আছে। তো এখান থেকে আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান বের করব, বুঝছো? যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সমান কি হবে বলতো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার ধ্রুবক। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মানে কত, 1 মিলিমিটার না? হ্যাঁ, তো 1 মিলিমিটার মাইনাস হবে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক কত দেওয়া ছিল এখানে, এই যে দেখো খেয়াল করো, ভার্নিয়ার ধ্রুবক, এই যে ভার্নিয়ার ধ্রুবক VC সমান দেওয়া আছে 0.005 সেন্টিমিটার দেওয়া আছে। তো সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে নিয়ে যাব, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে আমাকে। তাহলে 10 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 0.05 মিলিমিটার পাবো আমরা। ক্লিয়ার? তাহলে এত মাইনাস 0.05 মানে 0.95 মিলিমিটার, এটাও মিলিমিটার। এই যে আমরা পাইলাম ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এখন আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম, এই যে দেখো বলছে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হয় তা নির্ণয় করো। এখন এখানে একটা জিনিস দেখবো, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগ কত হয়। 20 ভাগ হবে হচ্ছে, দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যদি 0.95 হয় তাহলে 20 ভাগ হবে 0.95 ইন্টু 20। কমন সেন্স, তাই না? জাস্ট 4-5 এর ম্যাথস। 0.95 ইন্টু 20 তাহলে আসে 19 এত মিলিমিটার। তো দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ
সরি, তো দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগ সমান 99 মিলিমিটার। 99 মিলিমিটার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের কি বলতো, 90 মিলিমিটার মানে হচ্ছে কি প্রধান স্কেলের 19 ভাগ। ওকে, 99 মিটার মানে হচ্ছে প্রধান স্কেলের 19 ভাগ, যা প্রধান স্কেলের 19 ভাগের সমান 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 মানে 19 মিলিমিটার, তাই না? এর মানে আমি লিখতে পারি, অতএব যেহেতু ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান 19 মিলিমিটার, আবার 19 মিলিমিটার মানে হচ্ছে প্রধান স্কেলের 19 ঘর, এর মানে আমরা লিখতে পারি অতএব ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান মূল স্কেল বা প্রধান স্কেলের 19 ভাগ। এটা লিখে দেবা এখন নিচে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা ঘ নাম্বারটা করবো, এটা মুছে দিই। ঘ নাম্বার একদম মন দিয়ে খেয়াল করো, দেখো বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর কত? এখন বাক্সর লোহার ভর আমরা কিভাবে বের করব? আমি একটু দেখো এখানে জাস্ট তোমাদের একটা সাইড ভিউ দেখাই। সাইড ভিউ মানে হচ্ছে তুমি যখন ঘনক নিবা, একটা ঘনকের সাইড থেকে কেমন দেখা যাবে, এরকম একটা বর্গের মতো দেখা যাবে। এই যে এরকম একটা বর্গের মতো দেখা যাবে। তো এটার প্রথমটা হচ্ছে দেখো বাইরের মাপ L1, এই L1 হচ্ছে বাইরের মাপ, আর L2 হচ্ছে ভেতরের যে দৈর্ঘ্যটা ঘনকের। আর এই যে এইগুলা হচ্ছে লোহা, এই অংশটা হচ্ছে পুরুত্ব, এই অংশগুলো হচ্ছে লোহা থাকবে। আসলে এই অংশগুলো কি থাকবে? এই অংশগুলো লোহা থাকবে, এটা L2, বুঝছো? তো আমাদের এই লোহার ভর 2 কেজি হবে কিনা এটা বের করতে বলছে আমাদেরকে, তো আমরা একটু বের করে দেখবো। ওকে, আচ্ছা, তো এখানে দেখো এটা লোহার যে বাক্সটা আছে, ফাঁপা বাক্স, ফাঁপা মানে ভেতরে ফাঁকা। তো এটার ফার্স্টে আমি বের করব বাইরের দৈর্ঘ্যটা, বাইরে কতটুকু দৈর্ঘ্য ছিল স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা হয়েছিল, ওই দৈর্ঘ্যটা আমি বের করব। তো আমরা জানি যে দৈর্ঘ্য, আমি একটু লিখি এখানে, ফাঁপা বাক্সের বাইরের মাপ, বাইরের দৈর্ঘ্য আমি L1 দেওয়া আছে, তাই না? L1 সমান কি হবে? আমরা জানি যে M প্লাস V ইন্টু VC, সূত্র তো আমরা জানি, তাই না? M মানে কি? ভার্নিয়ার, M মানে হচ্ছে কি বলতো প্রধান স্কেল পার্ট। যেটা প্রধান স্কেল পার্ট কত হয়েছিল দেখো তো, এই যে প্রধান স্কেল পার্ট হয়েছিল হচ্ছে যথাক্রমে বলছে 80 মিলিমিটার, আর একটা হচ্ছে 60 মিলিমিটার। 80 হচ্ছে বাইরেরটা, 80 মিলিমিটার, এটা হচ্ছে বাইরের মাপেরটা। 1 দিয়ে দিই, এটা 1 দিয়ে দিই। আচ্ছা, তারপর ভার্নিয়ার সমপতন একটা ছিল 9 হচ্ছে বাইরেরটা। এখন যেটা করতেছি, তাহলে ভার্নিয়ার সমপতন V1 সমান 9, ঠিক আছে? এবার কনস্ট্যান্টটা আমরা বের করব VC। আমাদের ভার্নিয়ার ধ্রুবক কিন্তু এখানে দেওয়া ছিল 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। তো এটাকে মিলিমিটারে নিয়ে যাবো, মিলিমিটার নিলে আমি হচ্ছে 10 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 0.05 মিলিমিটার হয়ে যায়। ওকে, এবার এলটা আমরা বের করবো। তাহলে এল সমান হবে M মানে হচ্ছে 80 মিলিমিটার প্লাস হচ্ছে V হচ্ছে 9 ইন্টু VC হচ্ছে 0.05। তাহলে এল কত হলো? দৈর্ঘ্যটা হচ্ছে বাইরের দৈর্ঘ্যটা, ফাঁপা পাইপের বাইরের দৈর্ঘ্য। 9 ইন্টু 0.05 প্লাস হচ্ছে 80, 80.45। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি কেন L1 আর L2 দিয়ে L2 বের করতেছি। L1 আর L2 বের করে কি হবে আমার? হ্যাঁ, অনেক কিছু হবে, কারণ L1 দিয়ে আমি বাইরের আয়তনটা বের করব, আর L2 দিয়ে আমি ভেতরের আয়তনটা বের করব। তারপর বাইরের আয়তন থেকে আমি ভেতরের আয়তন বাদ দিয়ে দিব, তাহলে আমি লোহার আয়তন পাবো। আমার টার্গেট হচ্ছে লোহার আয়তন বের করা, এই জন্য আমি প্রথমে বাইরের আয়তনটা বের করব, বাইরের বক্সের আয়তন। তারপর ভেতরে কতটুকু আয়তন, মানে এই যে ডট দিয়ে দিই, এই অংশ কতটুকু আয়তন। তারপর পুরাটা থেকে আমি এই অংশটা বাদ দিয়ে দিলে আমি লোহার আয়তনটা পাবো, এই জন্য আমি এটা করতেছি। এবার ফাঁপা বাক্সের ভেতরের দৈর্ঘ্য L2 সমান হবে কি, এখানে সব লিখো M2 কত আমার এখানে 60। আচ্ছা, মিলিমিটার। V2 কত আমার 6। আচ্ছা, আর VC হচ্ছে 0.05 মিলিমিটার। আচ্ছা, এখন এটা বসায় দাও এখানে মান, তাহলে 60 প্লাস হচ্ছে V হচ্ছে 6 ইন্টু VC মানে 0.05, কত আসে এটা? 0.05 ইন্টু 6 প্লাস হচ্ছে 60,
60.3 আসে। আচ্ছা, এখন আমরা হচ্ছে লোহার আয়তনটা বের করব। লোহার আয়তন কতটুকু লোহা আছে এটা বের করব। তো লোহার আয়তন কি বের করব, কিভাবে বের করব? আমি আগে পুরা বাক্সের আয়তন থেকে বিয়োগ করে দেব বাক্সের ভেতরের আয়তনটা। তাহলে আমি লিখব অতএব লোহার আয়তন সমান এল। দেখো পুরা বাক্সের আয়তন মানে কি, পুরাটা একদম বাইরের যেটা, L1 কিউব হচ্ছে আয়তন। এই L1 কিউব থেকে মাইনাস করে দেবো হচ্ছে ভেতরের আয়তনটা, মানে L2 কিউব। এটা আয়তন, কিউব কেন আয়তন করছে তাই, মানে গুণ। আমরা জানি কি আয়তনের সূত্র কি, a গুণ a মানে হচ্ছে a কিউব, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমরা লোহার আয়তন পাবো। আমরা লোহার আয়তন কতটুকু পাবো? L1 মানে হচ্ছে 80.45 কিউব মাইনাস হচ্ছে 60.3 কিউব। 80.45 কিউব মাইনাস 60.3 কিউব। এই যে দেখো কি আসছে আমার, মাই গড, 301.432.46। ও মাই গড, এত। এখানে দেখো আমার এখানে সেন্টিমিটার ছিল সব, নাকি সব মিলিমিটারে ছিল? মিলিমিটারে ছিল সবগুলো, মিলিমিটার, এই জন্য মিলিমিটার কিউব আসছে আমার। সব দেখো মিলিমিটার কিউব আসছে আমার, তাই না? হ্যাঁ, বাট এটাকে আমি সেন্টিমিটার কিউবে নিয়ে যাব, কারণ এখানে আমাকে বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর দেওয়া আছে এত গ্রাম, এই জন্য আমাকে সেন্টিমিটার কিউবে নিয়ে যেতে হবে। তাহলে আমি সেন্টিমিটার কিউবে যদি নিতে হয় 1000 দিয়ে ভাগ করে দিব। এই পুরাটাকে 1000 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে দেখো এখানে 1.43246 এত সেন্টিমিটার কিউব পাবা। তাহলে এই যে আমরা লোহার আয়তনটা পাইলাম। আচ্ছা, তাহলে লোহার আয়তন মানে হচ্ছে এটা পাইলাম আমরা মাত্র। এখানে আমাদের বলেই দিছিল যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে এত গ্রাম, তাহলে বাক্সের ভর কত হবে এটা আমাদের বের করতে বলছো। তাহলে দেখো আমরা একটু করি, আমাদের টোটাল এত ঘন সেন্টিমিটার আসছে, তাই না? আমি একটু মুছে দিই এগুলো। তাহলে দেখো এখানে দেওয়া আছে 1, এখান থেকে লিখি যে দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে এত গ্রাম, বা কেজিতে যদি নিয়ে আসে, কেজিতে পরে নিচ্ছি। অতএব এখানে কত ঘন সেন্টিমিটার আসছে আমার? 301.43246 ঘন সেন্টিমিটার লোহার ভর হবে হচ্ছে 7.2 গুণ হচ্ছে এটা 301.43246, এটা গুণ করলে যা হয় তাই। আমি একটু গুণ করি, 7.2 গুণ 301.43246, দেখো কত আসে, 2170.313712। এত রাখা লাগবে না। তাহলে দেখো আমাদের এত গ্রাম আসে, এত গ্রাম। তো আমরা এটাকে কেজিতে নিয়ে যাই, এটাকে 1000 দিয়ে ভাগ করে দেই, কেজিতে নিয়ে যাই। কেজিতে নিয়ে গেলে হচ্ছে 2.170 কেজি আসে। তো আমাদের এখানে বলছিল যে 2 কেজি হবে কিনা এটা দেখতে, কিন্তু দেখো এখানে আমাদের 2 কেজির বেশি হয়েছে। তাহলে লিখবা যে এটা বাক্সের ভর, মানে বাক্সের লোহার ভর 2 কেজি হবে না, বরং এত হবে, এটা লিখে দেবে। এটা কিন্তু একটু লজিক দিয়ে যদি তুমি বোঝো পেরে যাবে, না হলে কিন্তু মনে হবে যে অনেক কঠিন। আসলে এটা মনে হবে, মানে বিকজ অনেকগুলো স্টেপ কভার করে এখানে আসতে হয়, এই জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো রাজশাহী বোর্ড 2022-এ যেটা আসছিল যে স্ক্রু গজ নিয়ে আসছে। তো স্ক্রু গজ নিয়ে কিন্তু আমি তোমাদের জন্য বেসিক ক্লাসে সুন্দর করে বোঝাইছি। স্ক্রু গজ নিয়ে যা যা আলোচনা আছে তোমরা একটু দেখে নিও, ওকে, যারা দেখোনি। তো স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, এটা প্রধান স্কেল পার্ট। ঠিক আছে? তো স্ক্রু গজে কিন্তু আমরা প্রধান স্কেল পার্টকে এল দ্বারা প্রকাশ করে থাকি, তুমি নিশ্চয়ই জানো। তো বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিশে যায়। আর এখানে বলছে যে বৃত্তাকার যে স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিশে যায়, এর মানে বৃত্তাকার স্কেল পার্ট হচ্ছে মানে সি এর মান হচ্ছে কত? 20, জাস্ট 20। ঠিক আছে? বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 50 এবং পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার। আর একটা জিনিস দেওয়া আছে যে 1 সিসি গোলকের ভর 1 গ্রাম। এটা আমরা পরে করি। গতে দেখো কি বলছে, উদ্দীপকের স্ক্রু গজের ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করতে বলছে, মানে লঘিষ্ঠ গড়ন যেটা, এটাকে মিটারে প্রকাশ করতে বলছে। তো আমরা জানি যে ন্যূনাঙ্ক সমান কি, আমরা সূত্র জানি। ন্যূনাঙ্ক সূত্র হচ্ছে কি, পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, রাইট? হ্যাঁ, পিচ
পিচ ভাগ হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, রাইট? হ্যাঁ, পিচ কত দেখো তো, এই যে পিচ দেওয়া আছে আমার 0.5, তাহলে 0.5 হচ্ছে পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাও আমার দেওয়া আছে। এই যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 50, তাই না? তাহলে এটার সাথে 50 ভাগ করে দিলে যা হয় এটা হবে অ্যান্সার। তাহলে 0.5 ভাগ হচ্ছে 50, তাহলে 0.01 এত দেখো মিলিমিটার হবে, এত মিলিমিটার নুনাঙ্ক। তো এখানে দেখো আমার মিলিমিটারে আসছে, কিন্তু আমাকে কিন্তু মিটারে বের করতে বলছে, মিটারে প্রকাশ করতে বলছে না, তাহলে আমি এটাকে মিটারে প্রকাশ করবো। তো আমরা জানি যে 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার, কি তাই না? 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে আমাকে এখানে। তাহলে 0.01 ভাগ হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কিসে চলে যাবে বলো তো? মিটারে চলে যাবে। ওকে, তাহলে আসে 1 × 10⁻⁻5, 1 × 10⁻⁻5 আসছে। ওকে, এত মিটার। তো আশা করি এটা বুঝতে পারছো। মেন যেটা সেটা ঘ নাম্বার। ওকে, আমরা ঘ নাম্বার করি এখন। এখন ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে বলছে যে নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি যদি 5% হয় তাহলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। মানে বলছে যে নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, মানে গোলকের ব্যাস। তুমি যে গোলকটা হচ্ছে এখানে কি করতেছিল, একটা গোলক মাপতেছিল স্ক্রু গজের সাহায্যে, তাই না? এটা গোলকের ব্যাস মাপতেছিল। তো আমি ধরলাম গোলকের ব্যাস হচ্ছে ডি। এই ব্যাসটা মাপতে যে আপেক্ষিক ত্রুটি পাইছে 5%, পাইলে বলছে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। ঘনত্ব পরিমাপে মানে এই গোলকের ঘনত্ব পরিমাপ করতে গেলে যে তুমি যেহেতু ব্যাস মাপতে ভুল করতেছো, এর মানে তোমার ঘনত্বতেও ত্রুটি থাকবে, রাইট? হ্যাঁ, তো ওই ঘনত্বতে কি পরিমাণ ত্রুটি থাকবে, এবং এই যে এটাই বলছে যে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে, আপেক্ষিক ত্রুটি। তো আমরা এখন ওটা বের করবো, ঠিক আছে? তো আমরা একদম আগেরগুলোর মতো স্টেপ ফলো করব। দেখো এখানে প্রথমে আমরা কি করব, আমি তোমাদের বারবার বলতেছি, প্রথমে করব হচ্ছে আমরা আমাদের পরিমাণ করা যে মানগুলো আছে সেগুলো, মানে আমাদের পরিমাণ না, সরি বারবার পরিমাণ বলে ফেলতেছি, পরিমাপ আমাদের পরিমাপ করা যে মানগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো আমাদের পরিমাপ করা ব্যাস কত দেখো তো, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখো স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছিল হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার পাওয়া গেছিল না প্রধান স্কেল পার্ট, রাইট? হ্যাঁ, তাহলে আমাদের এখানে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে হচ্ছে 2 মিলিমিটার, এর মানে এটা হচ্ছে এল এর মান 2 মিলিমিটার। আচ্ছা, এখন বলছে বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। তাহলে আমরা জানি যে বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে গেছে, তাই না? এর মানে বৃত্তাকার স্কেলের পার্ট কত হবে? বৃত্তাকার স্কেলের যততম দাগ মিলে যাবে রৈখিক স্কেলের সাথে ওইটাই হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, যেটার মান হচ্ছে সি। বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে সি হচ্ছে 20। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা গ থেকে পাইছিলাম নুন্নাঙ্ক, তাই না? নুন্নাঙ্ক পাইছিলাম, নুন্নাঙ্ক কত পাইছিলাম? নুন্নাঙ্ক সমান 0.01 মিলিমিটার, এটা আমরা পাইছিলাম। তো এই কয়টা জিনিস দিয়ে আমরা এই ব্যাসটা বের করতে পারবো। আমরা জানি, সূত্র জানি, ব্যাস ডি সমান হচ্ছে এল প্লাস মূল নুন্নাঙ্ককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়, এলসি, এটাতে এলসি, ওকে, এল প্লাস এল ইন্টু এলসি, সি ইন্টু এলসি, তাই না? এটা তো এটা হচ্ছে কোনো কিছুর ব্যাস নির্ণয় করতে গেলে এটা সূত্র আমরা জানি যে স্ক্রু গজের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে ব্যাসটা, আমরা প্রথমে যে ব্যাসটা মাপতেছে ওই ব্যাসটা, আমাদের পরিমাপ করা ব্যাসটা বের করবো। এর মান হচ্ছে 2 মিলিমিটার, তাহলে 2 প্লাস হচ্ছে সি হচ্ছে কত 20 ইন্টু এলসি হচ্ছে 0.01, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 0.01 ইন্টু 20 প্লাস হচ্ছে 2.2 আসে, 2.2 মিলিমিটার আসে। আচ্ছা, এখন এই 2.2 মিলিমিটারকে আমি মিটারে নিয়ে যাব। মিটারে কেন নিব? কারণ আছে, দেখো তো মিটারে নিতে গেলে আমরা জানি যে 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার, কি তাই না? হ্যাঁ, এর মানে 2.2 এর সাথে আমি যদি 1000 ভাগ করে দেই তাহলেই আমি মিটারে কনভার্ট করে ফেলবো। তাহলে 2.2 ইন্টু 1000 ভাগ দিলে দেখবা 10⁻³ আসে, এত মিটার। এই যে আমরা ব্যাসটা পাইলাম, ডি ডায়ামিটারটা সেটা হচ্ছে 2.2 ইন্টু 10⁻³ এত -3 মিটার।
এখন এই ব্যাসটা আমি একটু এখানে লিখে রাখি যে পরিমাপ করা ব্যাস কত পেলাম 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। পরিমাপ করা ব্যাস, পরিমাপ করা ব্যাস ব্যাস ডি সমান, এগুলো মুছে দেয় এখন, এগুলো লাগবে না, 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। আচ্ছা আচ্ছা, এখন মেন পয়েন্টটা আসলে যে আমাদের বলছিল ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি। তো আমাদের পরিমাপ করা ব্যাস যদি এটা হয় তাহলে আমাদের ঘনত্ব কত হবে, এটা আমরা একটু বের করব যে আমাদের পরিমাপ করা ঘনত্ব আসলে কত। তো এখানে দেখো একটা হিন্টস দেওয়া আছে যে 1 সিসি গোলকের ভর 1 গ্রাম। এইখান থেকে আমরা বের করতে পারবো আমরা মানে এই গোলকের ঘনত্বটা কিভাবে, দেখো 1 সিসি মানে 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর দেওয়া আছে। এখানে আমি একটু লিখি 1 সিসি গোলকের ভর দেওয়া আছে আমাদের গোলকের, এখান থেকে আমরা ঘনত্বটা বের করতে পারবো, মানে আমাদের পরিমাপ করা যে ঘনত্বটা 1 সিসি গোলকের ভর সমান কত দেওয়া আছে 1 গ্রাম দেওয়া আছে। এটাকে কেজিতে নিয়ে যাও, গ্রামে রাখবো না আমরা, মিটারে নিয়েছি এটাকে কেজি নিব, 10 টু দি পাওয়ার -3 কেজিতে চলে গেল। ওকে, এখন একটা জিনিস দেখো, আমাদের মেইনলি হচ্ছে এখানে ঘনত্বটা মাপতে হবে, মানে ঘনত্বটা বের করতে হবে। এখন ঘনত্ব মাপার জন্য মেইনলি আমাদের লাগবে হচ্ছে, আমরা জানি যে এটা চ্যাপ্টার 5 আছে, তোমাদের এসএসসি যারা 26 ব্যাচ তাদের কিন্তু চ্যাপ্টার 5 নাই, তো এটা তোমাদের জন্য একটু বুঝতে সমস্যা হবে, তাও দেখো একটু ট্রাই করো বুঝার। মেইনলি হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে ঘনত্ব। আমরা জানি যে 1 মিটার কিউব আয়তনে কোনো বস্তুর ভর যত কেজি হবে ওটাই তার ঘনত্ব। কি বলছি, 1 মিটার কিউব আয়তনে কোনো বস্তুর ভর যত কেজি ওটাই তার ঘনত্ব। তাহলে এখানে তো 1 মিটার কিউব দেওয়া নাই, আমাদের বলা আছে 1 সেন্টিমিটার কিউব, বাট আমাদের 1 মিটার কিউব বের করতে হবে। 1 মিটার কিউব গোলকে, 1 মিটার কিউব আয়তনে গোলকের ভর খুবই ইজি, আমরা যেটা আছে এটা দিয়ে ভাগ করে দিব। জাস্ট দেখো একটা জিনিস দিয়ে -3 এটা দিয়ে ভাগ করে দেবো 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ও এটা দিয়ে যখনই 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6 দিয়ে ভাগ করে দিব তখনই এটা 1 মিটার কিউবে চলে যাবে, সেন্টিমিটার কিউবে থাকলো না, এত কেজি হয়ে যাবে। ওকে, তারপর দেখো এখানে এটা কাটলে দেখবা 1000 থাকে, 1000 কেজি। এই যে দেখো 1 মিটার কিউব গোলকের ভর, 1 মিটার কিউব আয়তনে গোলকের ভর আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ওর ঘনত্ব, মানে রোর মান। তাহলে এখানে ঘনত্ব আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা কত, ঘনত্ব মানে হচ্ছে এটা। তো আমরা জানি যে ঘনত্বকে কিন্তু রো দ্বারা প্রকাশ করা হয়, রো সমান হচ্ছে m/v, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো সমান হচ্ছে m/v মানে ভর ভাগ আয়তন। তো আমরা একটু লিখি এখানে, তাহলে পরিমাপ করা ঘনত্ব কত পাইলাম, রো সমান পাইলাম কত পাইলাম 1000 কেজি মিটার পার মিটার কিউব কিন্তু এটা। আচ্ছা, এখন দেখো পরবর্তী স্টেপে আমি যখন যাব তখন আমার মেইনলি হচ্ছে আমাদের এই ভরটা বের করে রাখবো। কেন ভরটা বের করে রাখবো, কারণ আছে, কারণ আমরা কিন্তু এটার ভর জানি না, কিন্তু যখন হচ্ছে আমরা ঘনত্ব বের করতে যাব নেক্সট মানে স্টেপে, তখন আমাদের দেখবে ঘনত্ব বের করতে গেলে আমাদের ভরটা লাগবে, এজন্য আমাদের ভরটা বের করে রাখতে হবে। এখান থেকে কিভাবে বের করতে পারি, দেখো আমরা খুব ইজিলি মানে আমরা ভিটা বের করতে পারি, মানে আয়তনটা বের করতে পারি, পরিমাপ করা আয়তন আমরা খুব ইজিলি বের করতে পারবো। কিভাবে, ভি সমান হবে হচ্ছে, দেখো আমরা আয়তন, এটা যেহেতু একটা গোলক, আমরা জানি গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, তাই না, পাই আর স্কোয়ার না, পাই আর কিউব। তাহলে আর কত, আসলে এখানে আর হচ্ছে এই যে দেখো পরিমাপ করা ব্যাস আমি যেটা পাইছি, তাই না, এইটা ভাগ হচ্ছে 2, তাই না, এটাই না আর, হ্যাঁ, তাহলে আর হবে হচ্ছে 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ভাগ 2, এটা হবে আমাদের আর এর মান। আমি একটু দেখি কত আসে, 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার কি ব্যাপার -3 ভাগ হচ্ছে 2। এই যে দেখো আমাদের আর এর মান আসছে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আসছে, এটা আমাদের আর এর মান, ব্যাসার্ধর মান, ঠিক আছে। আচ্ছা, এবার 4/2 আমি একটু বসাই দিই, 4/3 পাই আর কিউব মানে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটার কিউব হবে, হ্যাঁ পুরাটার কিউব। আচ্ছা, এটা কিউব করে দিই, ইন্টু 3.1416 ইন্টু 4 ভাগ হচ্ছে 3। তাহলে দেখো আমার আসে হচ্ছে 5.5752 ইন্টু 10 টু দি পাওয়ার -9 আসে।
ঠিক আছে, আয়তন এত মিটার কিউব। ওকে, আচ্ছা, তো আমরা এখন আয়তন পেয়ে গেছি, আমাদের সব পরিমাণ করা মানগুলো পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে ভরটা বের করতে পারবো। তো আমরা জানি রো সমান m/v, তাহলে ভর সমান কি হবে? অতএব ভর সমান হবে হচ্ছে রো ভি। হ্যাঁ, তাহলে রো কত? রো এই যে দেখো 1000 গুণ ভি হচ্ছে এটা 5.57752 গুণ 10⁻�৯। তাহলে আমার কত আসে দেখো 5.57529 আছে, আমি 593 নিতে পারি 10⁻⁶। এটা আমাদের ভর আসছে, এম এর মান এটা আসছে। তো আমি একটু ছোট করে এখানে লিখি আমরা কি কি পাইলাম। তো আমরা প্রথমে হচ্ছে পরিমাপ করা ব্যাস বের করছি, তারপর হচ্ছে ঘনত্ব বের করছি, তারপরে হচ্ছে পরিমাপ করা আয়তনটা বের করছি, তারপর আমরা এখান থেকে ভরটা বের করছি। তো আমি জাস্ট এখানে লিখি ভর, এগুলো মুছে দেয়, এগুলো একটু সাইড করে লিখি। তাহলে ভর সমান হচ্ছে পাইলাম 5.5753 ইন্টু 10⁻⁶, এত কেজি। ঠিক আছে, এত কেজি ভর পাইছি আমি। আচ্ছা, এম এর মান, এটা আসলে এম এর মান। ঠিক আছে, এখন আমাদের মেন কনসেপ্টে আমরা চলে আসি। দেখো আমাদের এখানে বলা হয়েছিল যে যখন তুমি ব্যাসটা পরিমাপ করতে যাচ্ছ তখন আপেক্ষিক ত্রুটি দেওয়া ছিল হচ্ছে 5%। আপেক্ষিক ত্রুটি দেওয়া ছিল 5%। তাহলে এখান থেকে আমরা চূড়ান্ত ত্রুটিটা বের করতে পারবো। দেখো আপেক্ষিক ত্রুটি, ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি, এটা লিখতে হবে। ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি। তাহলে দেখো আপেক্ষিক ত্রুটি আমরা 5% পাইছি। 5% মানে হচ্ছে 0.05, রাইট? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা এখন আপেক্ষিক ত্রুটি বের করে ফেলছি। এখন আমরা চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করব? চূড়ান্ত ত্রুটি আমরা কিন্তু জানি কিভাবে বের করতে হয়। চূড়ান্ত ত্রুটি মানে হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইন্টু পরিমাপ করা মান। তো দেখো তুমি পরিমাপ করা মান তুমি কত পাইছিলা, এই যে ব্যাস পরিমাপে এইটা, তাহলে পরিমাপ করা মান হচ্ছে 2.2 ইন্টু 10⁻³ ইন্টু আপেক্ষিক ত্রুটি কত? 0.05। তাহলে তোমার এখান থেকে তুমি চূড়ান্ত ত্রুটিটা বের করতে পারছো 2.2 ইন্টু 10⁻⁻3। আচ্ছা, গুণ হচ্ছে 0.05। এই যে দেখো বের করে ফেলছো 1.1 ইন্টু 10⁻⁴। এটা হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি। এখন আমরা চূড়ান্ত ত্রুটি তো পেয়ে গেছি, এখন আমরা সম্ভাব্য মানে পরিমাপের সম্ভাব্য ব্যাসগুলা বের করবো। তাহলে আমি লিখি পরিমাপে সম্ভাব্য ব্যাস। পরিমাপের সম্ভাব্য ব্যাস কি হবে আমরা জানি। আমার পরিমাপের সম্ভাব্য ব্যাস বের করার জন্য আমাদের পরিমাপ করা ব্যাস যেটা আছে সেটা কি এইটা প্লাস মাইনাস হচ্ছে চূড়ান্ত ত্রুটি, রাইট? হ্যাঁ, তাহলে এটাই আমরা এখন করব। ওকে, তাহলে পরিমাপ করা মান হচ্ছে 2.2 ইন্টু 10⁻³ প্লাস মাইনাস হচ্ছে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁴। এটা একটু নিচে লিখি আমি, এই যে এখানে লিখি 2.2 ইন্টু 10⁻³ প্লাস মাইনাস 1.1 ইন্টু 10⁻⁴। ঠিক আছে, এটা হচ্ছে পরিমাপের সম্ভাব্য ব্যাস। তো এখান থেকে দুইটা ব্যাস বের হবে, একটা হচ্ছে বৃহত্তম ব্যাস, সর্বোচ্চ ব্যাস, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাস। তো আমি একটু লিখি বৃহত্তম ব্যাস পাবো হচ্ছে, দেখো এটা যোগ করে দিব জাস্ট 2.2 ইন্টু 10⁻⁻3। আচ্ছা, প্লাস করতে হবে হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁻4 সাথে। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 2.31 ইন্টু 10⁻³ এত মিটার। আচ্ছা, এখন ক্ষুদ্রতম ব্যাসটা বের করব। ক্ষুদ্রতম ব্যাস সমান, তাহলে দেখো আমরা জাস্ট এখানে মাইনাস দিয়ে দিব 2.2 ইন্টু 10⁻³ ঠিক আছে, এইটা মাইনাস দিব হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁻4 এর সাথে। তাহলে মাইনাস করলে দেখো আমার আসতেছে 2.09 ইন্টু, একবার আমি করে দিয়েছি বাট আমি একটু লিখি এখানে 2.2 ইন্টু 10⁻³ মাইনাস হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁴, মাইনাস করতে হবে। মাইনাস করলে আসে হচ্ছে 2.09 ইন্টু 10⁻⁻3। এই যে দেখো আমাদের চূড়ান্ত ত্রুটি বের করার পর আমরা সম্ভাব্য ব্যাসগুলো বের করতে পারছি। যদি ত্রুটি থাকে তাহলে আমাদের ব্যাস হতে পারে
এটা এটা থেকে এটা মানে এটা থেকে এটা এই রেঞ্জের ভিতর আমার ব্যাস থাকতে পারে। তো বৃহত্তমটা হচ্ছে এটা আর ক্ষুদ্রতম ব্যাস হচ্ছে এটা। ক্লিয়ার? তো এখন যেহেতু এটা বৃহত্তম ব্যাস, এটা ক্ষুদ্রতম ব্যাস, এখন এইটার এই ব্যাসের জন্য আমরা ঘনত্ব বের করব। আমাদের এখন ঘনত্ব বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা ঘনত্বটা বের করব। তো ঘনত্ব আমরা জানি কি, ঘনত্ব রো সমান হচ্ছে m/v, তাই না? তাহলে m জানি আর ভিটা আমরা বের করে নিতে পারবো, কারণ আমরা এখন ব্যাস জানি। ব্যাস জানলে আমাদের ভিটা বের করার কোনো ব্যাপার না। তাহলে এখন আমরা ঘনত্ব বের করব। অতএব ঘনত্ব, দুইটা ঘনত্ব পাওয়া যাবে, একটা হচ্ছে বৃহত্তম ঘনত্ব, একটা হচ্ছে ক্ষুদ্রতম ঘনত্ব। তো এই জিনিসটা তোমরা কনফিউজ করে ফেলো যে বৃহত্তম ঘনত্ব কখন হবে, ব্যাস যদি এটা থাকে তখন কি বৃহত্তম ঘনত্ব হবে, নাকি এটা থাকলে বৃহত্তম ঘনত্ব হবে? মনে রাখবে, ব্যাস যেটার বড় ওটা হচ্ছে ক্ষুদ্রতম ঘনত্ব হবে, বুঝছো? তো আমি যদি বের করি, দেখো বৃহত্তম ঘনত্ব রো দেই, রো 1 দেই, এটাকে সমান m/v, তাই না? m কত আমরা জানি, যে m হচ্ছে এটা, m হচ্ছে দেখো 5.5753 ইন্টু 10⁻⁻6 m/v। v কত? এই যে দেখো v, কিন্তু আমরা এখন জানি না, ভিটা বের করতে পারবো। তো আমরা জানি v মানে হচ্ছে 3/4 পাই আর কিউব, রাইট? হ্যাঁ, তাহলে এটা বের করি আমি এখন, 3/4 পাই আর কিউব। আর এর মান কি? আর হচ্ছে দেখো এটা হচ্ছে বৃহত্তম ঘনত্ব বের করতেছি আমি, তাহলে ক্ষুদ্রতমটা নেব। এখানে তোমার আর এর মানটা দেখো, এটা আর এর মান হচ্ছে, এটা তো তোমার ডির মান দেওয়া আছে ব্যাস, বাট আর হবে ব্যাস বাই 2, ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে এটা 2.09 ইন্টু 10⁻⁻3 ভাগ হচ্ছে 2, এত হোল কিউব হবে। তাহলে দেখো বৃহত্তম ঘনত্বটা আমরা বের করে ফেলি। তো দেখো এটা আসছে 11.166.3523, এটা আসছে। তাহলে এটা আমার বৃহত্তম ঘনত্ব। এবার ক্ষুদ্রতম ঘনত্বটা বের করব। ক্ষুদ্রতম ঘনত্ব, তাহলে ক্ষুদ্রতম ঘনত্ব রো 2 দেই, রো 2 সমান হবে, দেখো এটা একটু এই সাইডে লিখি ক্ষুদ্রতমটা, এগুলো এখন একটু মুছে দেই, এখন এগুলো তো লাগবে না, এখানে করে ক্ষুদ্রতম ঘনত্বটা। তাহলে ক্ষুদ্রতম ঘনত্ব মানে রো 2টা, রো 2 হবে হচ্ছে ভর মানে হচ্ছে 5.5753 ইন্টু 10⁻⁻6 m/v। v হবে কি, সেম কাহিনী, 4/3 পাই আর কিউব, ঠিক আছে? পাই আর কিউব। তাহলে আর এর মান কত? আর হচ্ছে দেখো এখানে এটা হবে, যেহেতু আমি এখন ক্ষুদ্রতমটা বের করতেছি, বৃহত্তমটা নিতে হবে, মানে 2.31 ইন্টু 10⁻⁻3 ভাগ হচ্ছে 2, এটা কিউব করতে হবে। তাহলে এটা করলে কত আসে দেখো, তো এটাতে আসে হচ্ছে 863.8387, ঠিক আছে? এত কেজি মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তো আমার একটা আসছে, একটা হচ্ছে তোমার বৃহত্তম ঘনত্ব আসছে এটা, আর ক্ষুদ্রতম ঘনত্ব আসছে এটা, দুইটা ঘনত্ব আসছে। এখন মেন কোনটা নিয়ে কাজ করতে হবে আমাকে? দেখো আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে যেহেতু, তো আমাদের পরিমাপ করা যে ঘনত্বটা, পরিমাপ করা ঘনত্ব হচ্ছে 1000, বাট আমার দুইটা ঘনত্ব আসছে, ত্রুটি থাকলে আমার দুইটা ঘনত্ব আসছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। তো এই দুইটা ঘনত্ব আসছে, তাহলে আমাদের ঘনত্ব মানে আমাদের ঘনত্ব পরিমাপের ত্রুটিটা কত হলো, তাহলে আমরা ওইটা একটু বের করবো এখন। ওকে, ঘনত্ব পরিমাপের ত্রুটি একটু মুছে ফেলি এগুলা। তাহলে দেখো এখন লিখবো আমরা ঘনত্ব পরিমাপের ত্রুটি, তাহলে লিখবো ঘনত্ব পরিমাপে ত্রুটি সমূহ। ঘনত্ব পরিমাপের ত্রুটি সমূহ কি কি হবে? দেখো আমাদের পরিমাপ করা ত্রুটি হচ্ছে, মানে পরিমাপ করা মান হচ্ছে 1000, আর একটা পাইছি হচ্ছে যে এটা 1166.3523। তাহলে এখানে আমাদের ত্রুটিটা কোথায় হবে দেখি। তাহলে দেখো 1000 মাইনাস হচ্ছে 1166.3523, দেখো মাইনাস আসে, কিন্তু মাইনাসটা আমরা অ্যাভয়েড করবো। আমি আগেও বলছি যে মাইনাস মডুলাস থাকলে মাইনাস থাকবে না। তাহলে হচ্ছে 166.3523, এটা একটা ত্রুটি আসে আমাদের ঘনত্ব পরিমাপে। আর একটা ত্রুটি আসে 1000 মাইনাস হচ্ছে এটা দাও 863.8387, কত আসে 1000। আচ্ছা এটা আসছে দেখো 136.1613। এবার দেখো আমাদের ত্রুটি দুইটা আসছে, ঘনত্ব পরিমাপে ত্রুটি কয়টা হতে পারে খেয়াল করো।
তো আমাদের ঘনত্ব পরিমাপে দুইটা ত্রুটি আসছে, ঠিক আছে? একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। কিন্তু আমি তোমাদের বলছিলাম কোন ত্রুটিটা নিব আমরা, অ্যাকসেপ্ট করবো আমরা যেটা সর্বোচ্চ ত্রুটি এটা, তাহলে সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিটাই হবে হচ্ছে কি আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে আমাদের চূড়ান্ত ঘনত্ব পরিমাপে চূড়ান্ত ত্রুটি হবে হচ্ছে এইটা, বড়টা। ওকে, তাহলে এখন আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তাহলে আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান কি, আপেক্ষিক ত্রুটি, ত্রুটি সমান হবে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপ করা মান, পরিমাপ করা মান। তাহলে আমরা দেখো চূড়ান্ত ত্রুটি কোনটা অ্যাকসেপ্ট করবো, এটা এখানে লিখতে হবে যে এখানে সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি, সর্বোচ্চ সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি হচ্ছে এটা, অতএব এটা নিব আমরা। ওকে, তাহলে এটা হচ্ছে কত 166.3523 ভাগ হচ্ছে পরিমাপ করা মাপ, পরিমাপ করা মান কত, এই যে এটা 1000, আমরা দেখছিলাম 1000 হয়েছে, তাহলে 1000, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন করব 166.3523 ভাগ হচ্ছে 1000, তাহলে এখানে আসে 0.1663523। তো এখানে দেখো আমাদের শতকরা বের করতে বলছিল, শতকরা বের করলে কি 100 দিয়ে গুণ দিব আমরা, তাই না? 100 দিয়ে গুণ দিয়ে দিব প্রথম থেকেই, গুণ 100। তো 100 দিয়ে গুণ দিলে কত হয়, 16.63523%। এত পার্সেন্ট হচ্ছে আমাদের ত্রুটি ছিল। তো এই ম্যাথটা কিন্তু ভালোই অনেক বড়, দেখলে তো। তো এটা স্টেপ বাই স্টেপ না করলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? আর ক্যালকুলেশনটা একটু ঠিক করে করতে হবে, না হলে ভুল হওয়ার চান্স থাকবে। তো ফার্স্টে আমাদের যেহেতু আমাদের বলছিল যে ঘনত্ব পরিমাপে ত্রুটি, তো আমাদের কিন্তু ঘনত্বটাই বের করতে হতো। তো ঘনত্ব বের করতে হলে আমাদের ভরটা লাগবে, আমরা জানি রো সমান m/v, আবার ভরও লাগবে, আবার আয়তনও লাগবে। তো আয়তনের জন্য আবার আমাদের ব্যাসার্ধ লাগবে, আবার ব্যাসার্ধের জন্য আমাদের ব্যাস লাগবে। এই জন্য আমাদের ব্যাস বের করতে হয়েছিল, তারপর ব্যাসার্ধতে বসাতে হয়েছে, বসায় পরে এমটা তো আমরা বের করে নিয়েছিলাম, তারপর আমরা স্টেপ বাই স্টেপ করছি। আবার একটু টেনে আবার দেখো, হ্যাঁ, যদি না বুঝতে পারো তো আবার টেনে দেখো। তো আমাদের মেনলি এটাই চাইছিল আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ, যেটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা।